দেখ, সো পলিনেশন কি, হোয়াট ইজ পলিনেশন? যেটা বলেছো ঠিকই, ট্রান্সফার অফ পোলেন গ্রেন ফ্রম অ্যান্থার টু স্টিগমা অফ সেম ফ্লাওয়ার অর ডিফারেন্ট ফ্লাওয়ার অফ সেম প্ল্যান্ট অর ডিফারেন্ট প্ল্যান্ট বাট দ্য সেম স্পিসিস। তার মানে কিরকম দাঁড়ালো, এই ফ্লাওয়ার থেকে এই ফ্লাওয়ারেই পোলেন গ্রেন ট্রান্সফার হতে পারে, বাইসেক্সুয়াল ফ্লাওয়ার যদি হয়, কারণ মেল পার্ট ফিমেল পার্ট দুটোই আছে। তাহলে এটা কি ধরনের পলিনেশন হবে? সেলফ পলিনেশন। আবার এই ফ্লাওয়ার থেকে এই ফ্লাওয়ারে হতে পারে, দ্যাট ইজ অলসো কাইন্ড অফ সেলফ পলিনেশন, বাট ইজ গিটেনোগামি। গিটেনোগামি মিমিক্স দা অ্যাকচুয়ালি ক্রস পলিনেশনকে মিমিক করে, বাট এটা ক্রস পলিনেশন নয়, যেহেতু সেম প্ল্যান্টের মধ্যেই হচ্ছে তার জন্য এটাও একটা কি সেলফ পলিনেশন। আবার পোলেন গ্রেন এইখান থেকে এইখানে ট্রান্সফার হতে পারে, দ্যাট ইজ ক্রস পলিনেশন অর জেনোগামি। এইটুকু বুঝলাম। তো পলিনেশন ক ধরনের হলো, বেসিক্যালি আমরা দুভাগে ভাগ করব। ওয়ান ইজ দ্য সেলফ পলিনেশন, another is the cross pollination. ক্রস পলিনেশন আর একটা নাম এনসিইআরটি সুন্দর দিয়েছে, দ্যাট ইজ জেনোগামি। এই সেলফ পলিনেশন দু ধরনের হয়। সেলফ পলিনেশন ক ধরনের হবে? দু ধরনের। ওয়ান ইজ অটোগ্যামি। অটোগ্যামিতে কি হচ্ছে, সেম ফ্লাওয়ারের মধ্যেই হচ্ছে, অটো মিন সেলফ, রাইট? তো অটোগ্যামি তার মানে ট্রান্সফার অফ পোলেন from anther to stigma the same flower. এটা কি হয়ে গেল? অটোগ্যামি। এইবার সেকেন্ড কেসটা সেলফ পলিনেশনের কি, গিটেনোগামি। গিটেনোগামিতে কি হচ্ছে, ট্রান্সফার অফ পোলেন গ্রেন অ্যান্থার টু স্টিগমা অফ ডিফারেন্ট ফ্লাওয়ার বাট দ্য সেম প্ল্যান্ট। জিনিসটা কি হবে, of different flower but the same plant, তখন হয়ে যাবে গিটেনোগামি। ক্লিয়ার হলো? তো গিটেনোগামিতে কি বুঝলাম, যে একই প্ল্যান্টের দুটো ডিফারেন্ট ফ্লাওয়ারের মধ্যে পলিনেশন হচ্ছে। এই অটোগামিতে জেনারেলি কোনো এজেন্ট লাগে না, দের ইজ নো এজেন্ট রিকোয়ার্ড, কারণ একটা ফ্লাওয়ারের মধ্যে জেনারেলি লাগে না। কিন্তু যখন গিটেনোগামি হবে তখন কিন্তু লাগবেই। তো আমরা কখনোই বলতে পারি না যে সেলফ পলিনেশনে আমাদের কোনো পলিনেটর বা কোনো বায়োটিক বা অ্যাবায়োটিক এজেন্ট লাগে না। লাগে, সেলফ পলিনেশনেও লাগে। কোন ক্ষেত্রে লাগবে? যদি গিটেনোগামি, কারণ গিটেনোগামি মানে ডিফারেন্ট ফ্লাওয়ারে আসতে হবে। তো ডিফারেন্ট ফ্লাওয়ার আসতে গেলে তো কি করতে হবে, এয়ার হোক, কোনো বায়োটিক এজেন্ট, ইনসেক্ট হোক, যাই হোক, কিছু তো একটা লাগবেই। তার জন্য গিটেনোগামির ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, তো পলিনেটর লাগবেই। বাট যদি অটোগামি হয় সেখানে জেনারেলি লাগে। ক্লিয়ার হলো এইটুকু? ওকে। আর ক্রস পলিনেশন মানে কি, সেম জিনিস হবে, যে ট্রান্সফার অফ পোলেন গ্রেন ফ্রম অ্যান্থার টু স্টিগমা অফ ডিফারেন্ট ফ্লাওয়ার অফ ডিফারেন্ট প্ল্যান্ট বাট দ্য সেম স্পিসিস। ডিফারেন্ট ফ্লাওয়ার হবে, ডিফারেন্ট প্ল্যান্ট হবে, বাট দ্য স্পিসিস সেম হতে হবে। আচ্ছা, অন্য যদি স্পিসিস থেকে চলে আসে পোলেন গ্রেন কি হবে? ডিস্ট্রয় হবে। পোলেন টিউব শুধু ফর্ম হবে না তা নয়, ওটাকে ডাইজেস্ট করবে, ডিস্ট্রয় করে দেবে। কারণ কি, একটা পোলেনের ভায়াবিলিটি থাকে, তাই তো? পোলেন টিউবে ধর একটা ম্যাঙ্গো, সেখানে এসে রাইস থেকে একটা পোলেন গ্রেন এসে পড়বে, হাওয়ায় চলে এসে পড়বে। তো প্রথমে কি হয়, জেনেটিক কম্পাটিবিলিটি টেস্ট হয়, মানে এটা আমার সেম স্পিসিস কিনা রেকগনিশন হবে। যদি সেম স্পিসিস হয়
তখনই তাকে অ্যালাউ করবে পোলেন টিউব ফর্মেশনে বা জাম, মানে পোলেন টিউব আসবে, বা যেটা তোর জেনারেটিভ সেল সেটা মিওসিস মাইটোসিস যাবে, দুটো মেল গ্যামেট তৈরি হবে। কিন্তু যদি সেটা সেম স্পিসিস না হয়, তখন তা কি হবে, তাকে সার্টেন টাইমের পর ডাইজেস্ট করে দেবে, ডিস্ট্রয় হয়ে যাবে। আচ্ছা, এইটা কি করে চিনবে যে স্পিসিসটা সেম কিনা? তাকে কি কেউ বলে দেবে ফোন করে? কেমিক না, কেমোট্রপিক মুভমেন্ট আলাদা, সেটা হচ্ছে পোলেন টিউবটা যায় যেটা। এটা হচ্ছে, এইটার অ্যান্সার অন্যভাবে আমি তোকে একটা ক্লু দিচ্ছি, তোরাই ভাব। ধর, আমি ঋতিকার বডিতে কি করলাম, গরুর রক্ত ঢুকিয়ে দিলাম, দেখতে তো লাল, তো বডি সেটাকে অ্যাকসেপ্ট করবে না করবে না? কেন করবে না? অ্যান্টিবডিটা কি? প্রোটিন। ওই যে আরবিসির ওয়ালে যে প্রোটিন আছে, আরবিসির ওয়ালের প্রোটিন অ্যান্টিজেন আছে তো, যে অ্যান্টিজেনটা দেখেও চিনতে পারবে যে এটা তো আমার কোনো জিনের সাথে কোনো সেই অ্যান্টিজেনের কোনো ম্যাচ নেই, তার মানে যা গ্লাইকোপ্রোটিন। একটা সেলের আইডেন্টিফিকেশন হয় গ্লাইকোপ্রোটিন। তোরা ছোটবেলায় পড়েছিস না প্লাজমা মেমব্রেনের লেয়ার? পড়েছিস? প্লাজমা মেমব্রেনের লেয়ারের বাইরে অনেক গ্লাইকোপ্রোটিনের চেন ছিল না? ওই গ্লাইকোপ্রোটিনের চেনগুলোর কাজ কি ছিল? সুন্দর করে আলপনা দেওয়ার মতো ছিল না। সেগুলো মেনলি কি ছিল? আইডেন্টিফিকেশন, মানে একটা সেলের রেকগনিশন করা হবে। আমার নিউট্রোফিল বডি চেনে কি করে থাকে নিউট্রোফিল, বিকজ তার গ্লাইকোপ্রোটিন যে কম্পোজিশন আলাদা হবে। একটা আরবিসি, তার গ্লাইকোপ্রোটিন কম্পোজিশন আলাদা হবে। ঠিক আছে? একটা গরু, তার বডির মধ্যে যে আরবিসি আছে, তার গ্লাইকোপ্রোটিন কম্পোজিশন আলাদা আছে। তো এই গ্লাইকোপ্রোটিন দিয়ে ও চিনতে পারে, রেকগনিশন করে যে এটা আমার সেম স্পিসিস কিনা। ইটস ভেরি ইম্পর্টেন্ট। নইলে তো যে কোনো পোলেন গ্রেন এসে জার্মিনেট হয়ে যেত, আমের বদলে ধান হওয়া শুরু করতো। এরকম তো হবে না। তো সেটা ইম্পর্টেন্ট। এইটুকু ক্লিয়ার তো সবার? সো পলিনেশন কি, পলিনেশন ক ধরনের হয়? 3 ধরনের হয়। এই জিনিসটা ক্লিয়ার হলো। আচ্ছা, এবার আমাদের এখানে যেটা জানতে হবে বেশি, যে কিছু বেনিফিশিয়াল দিকও আছে, আবার কিছু হার্মফুল সাইটও আছে। তো সেগুলো কি কি, মেরিটস এন্ড ডিমেরিটস? সেলফ পলিনেশনে যেগুলো মেরিটস, ক্রস পলিনেশনে সেগুলো হচ্ছে ডিমেরিটস। কিরকম কি, কেউ বলতে পারবে? আমি প্রথমে সেলফটা লিখছি। সেলফ পলিনেশনে, সেলফ পলিনেশন মানে অটোগামী এন্ড গেটোগামী দুটোই, আর ক্রস পলিনেশন হলো জেনোগামী। এবার তোকে বলা হয় এটা ডিফারেন্সের মতো হয়ে যাবে, বেসিক্যালি ডিফারেন্স। সেলফ পলিনেশনে যদি মেরিটস কি, যেহেতু দেখ একটা ফ্লাওয়ারের মধ্যেই ম্যাক্সিমাম পলিনেশন হয়ে যাচ্ছে, তো পোলেন গ্রেন বেশি তৈরি করতে হবে। তো পোলেন গ্রেন কম তৈরি করতে হবে মানে কি, এনার্জি খরচা কম হবে, ওয়েস্টেজ অফ এনার্জি কম হবে। মাথায় ঢুকলো? অ্যান্ড নট অনলি দ্যাট, ওয়েস্টেজ অফ পোলেন গ্রেনও কম হবে। যেহেতু সেম ফ্লাওয়ারের মধ্যে ট্রান্সফার হচ্ছে, তো এটা নষ্ট হওয়ার চান্স কি অনেক কম। যদি এয়ার দিয়ে ট্রান্সফার হয় বা ইনসেক্ট দিয়ে ট্রান্সফার হয়, তার মানে অনেক পলিনেশন করতে সময় অনেক পোলেন গ্রেন নষ্ট হয়ে যেতে পারে, চান্স আছে। সো ওয়েস্টেজ অফ পোলেন গ্রেন অ্যান্ড ওয়েস্টেজ অফ এনার্জি সব থেকে কম কোথায়? সেলফ পলিনেশন। ক্রস পলিনেশনে এটা কি, উল্টোটা। ক্রস পলিনেশনে ওয়েস্টেজ অফ পোলেন গ্রেন হবেই, শুধু ওয়েস্টেজ নয়, অ্যামাউন্টটা অনেক বেশি বানাতে হচ্ছে কাকে? প্ল্যান্টকে। কারণ একটা সেল সাইকেল করছে মানে কি, তাকে এনার্জি প্রোভাইড করতে হবে। সো এটিপি খরচা অনেক বেশি, সো এনার্জির ওয়েস্টেজও বেশি করতে হবে ক্রস পলিনেশন। তো এটা নোট করে নাও, সেলফ পলিনেশন ক্রস পলিনেশনে নোট করো, নোট করো। ফার্স্ট, ওয়েস্টেজ অফ পোলেন অ্যান্ড এনার্জি সেলফ পলিনেশনে কম হবে, লেস ওয়েস্টেজ হবে। একবারে যে ওয়েস্ট হবে না এরকম নয়, ওয়েস্ট হয় বাট লেস। আর ক্রস পলিনেশনে সেটা অনেক বেশি হবে। আচ্ছা, সেলফ পলিনেশনে জেনারেলি পলিনেটেড নট রিকোয়ার্ড, কারণ অটোগামিতে জেনারেলি লাগছেই না, গিপ্নোগামিতে লাগে। সো জেনারেলি, নট অলওয়েজ, জেনারেলি পলিনেটর নট রিকোয়ার্ড কোথায়? এই তো এনার্জি একসাথে লিখে দিয়েছি আমরা। আর এখানে পলিনেটর কি হবে, লাগবেই।
পলিনেটার ইকুয়াল, এখানে মানে ক্রস। ওকে, এখানে পলিনেটার দরকারই আছে। আচ্ছা, আর কি ডিফারেন্স হতে পারে? হুম, টাইম মানে একই প্ল্যান্টে হচ্ছে টাইম কম লাগতে পারে, ক্রস পলিনেশনে ভায়াবিলিটি একটা ব্যাপার আছে, সেম প্ল্যান্টে কোনটা না করলো। কিন্তু সেটা তো জেনারেলি যখনই পলিনেশন করবে, প্ল্যান্টের পলিনেশনের একটা উদ্দেশ্যটা কি, এমটা কি? রিপ্রোডাকশন। তো সে তো একই সময়, জেনারেলি তো একই সময়ে সে এটা করবে। পলিনেশনে জেনেটিক ভেরিয়েশন হয়। এটা হতে পারে জেনেটিক ভেরিয়েশন। ক্রস পলিনেশনে জেনেটিক ভেরিয়েশন আসবে, সেলফ পলিনেশনে জেনেটিক ভেরিয়েশন আসবে না। ইনব্রিডিং ডিপ্রেশন মেয়েরা ফিমেল ক্যামেট সেলকে একই টাইমে বোঝা হতে পারে। নট নেসেসারি, এটা পরে আসবো। ট্রান্সফার হতে পারে। সেলফ পলিনেশনে এখানে একটা ব্যাপার আছে, ধর ডিজায়ার ক্যারেক্টার চাই, তখন আমি কি করব, সেলফ পলিনেশনকে প্রেফার করব। ডিজায়ার ক্যারেক্টার চাই, ধর আমি একটা ম্যাঙ্গো, সুন্দর সুইট একটা বড় সাইজের ম্যাঙ্গো হয় একটা গাছে, তো সেই গাছের যদি ক্রস পলিনেশন হয় একটা বাজে কোয়ালিটি অফ ম্যাঙ্গোর সাথে, তো জেনারেলি যে ম্যাঙ্গোটা আসবে সেখানে কিছুটা হলেও হাইব্রিড ক্যারেক্টার আসবে, মানে যেটাতে পুয়ার কোয়ালিটি ছিল আর গুড কোয়ালিটির একটা হাইব্রিড আসবে। তার মানে আমার ডিজায়ার ক্যারেক্টারটা কি ক্যারি করতে পারলাম? পারলাম না। কিন্তু যদি সেলফ পলিনেশন করতাম তখন কি হতো, ডিজায়ার কোয়ালিটিটা ক্যারি করতে পারতাম। মেন্ডেল কি করেছিল, সেলফ পলিনেশন করিয়েছিল সব, মনে পড়ে? একই গাছের লম্বা গাছ, এর মধ্যে ক্রসও করিয়েছিল আবার সেলফও করিয়েছিল। তো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এই যে পলিনেশনে, সেলফ পলিনেশনে আমি ডিজায়ার ক্যারেক্টারটা আমি ধরে রাখতে পারবো, স্টেবল থাকবে। বাট ক্রস পলিনেশনে ডিজায়ার ক্যারেক্টার কি হবে, থাকবে না, নতুন নতুন ক্যারেক্টার চলে আসবে। এটা একটা জেনেটিক ভ্যারিয়েবিলিটি খুব ইম্পর্টেন্ট দরকার, কারণ এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে। তো এনভায়রনমেন্ট চেঞ্জ হলে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, তো সেখানে অ্যাডাপ্টেশন ক্যাপাসিটি একমাত্র সেলফ পলিনেশনে আসে না, ক্রস পলিনেশনে আসে। সো নিউ অ্যাডাপটিভ ফিচার্স, নিউ মিউটেশন, নিউ ভ্যারিয়েশন, নিউ স্পিসিস অ্যারাইজ ডিউ টু দ্য জেনেটিক ভ্যারিয়েশন। নতুন নতুন জেনেটিক ভ্যারিয়েশন এলেই ভ্যারাইটি আসবে, তখনই কি নিউ অ্যাডাপটিভ ফিচার্স আসবে। মাথায় ঢুকলো? ধর এই এখানে যে গাছগুলো আছে, হঠাৎ করে সি লেভেলটা বেড়ে গেল, 2 মিটার বেড়ে গেল, তাহলে জলগুলো সব ডুবে যাবে, ঢুকে আসবে এদিকে। তাহলে এখানে যে গাছগুলো আছে সেই গাছগুলো সব গাছ কি সার্ভাইভ করবে? করবে না। সার্ভাইভ করার এবিলিটি মানে কি, তাদের কিছু এমন গাছ আসতে হবে যে গাছগুলো ওই সল্টি এরিয়ায় সল্ট রেজিস্ট্যান্ট হতে হবে, ওয়াটার রেজিস্ট্যান্ট হতে হবে সার্ভাইভ করতে গেলে। বুঝতে পারছিস? তার মানে তার কি হবে, জেনেটিক ভ্যারিয়েবিলিটি আনতে হবে। সরি, তো এইটুকু বুঝতে পারলাম। তো বেসিক কি কি ডিফারেন্স দাঁড়ালো, তার মানে ক্রস পলিনেশনের যদি বলা হয় মেরিটস কি দাঁড়ালো, মেরিটস এটাই, ওয়েস্টেজ অফ পোলেন গ্রেন কম। না, জেনেটিক ভেরিয়েশন থাক না বলবো না, সেটা তো ডিমেরিটস হয়ে গেল, যে এখানে আমরা ডিজায়ার ক্যারেক্টারটা ক্যারি করতে পারি, ডিজায়ার ক্যারেক্টার নেক্সট জেনারেশনে যেতে পারে। আর কি, ওয়েস্টেজ অফ পোলেন গ্রেন কম, আর পলিনেটর জেনারেলি রাখছে না কোথায়, অটোগামি বা সেলফ পলিনেশন। এবার যদি বলা হয় ক্রস সেলফ পলিনেশনের ডিমেরিটস, ডিমেরিটস এটাই যে এটার ভ্যারিয়েশন আসে না। সো ভ্যারিয়েশন আসে না বলে অ্যাডাপটিভ ফিচার্স আসবে না, ইনব্রিডিং ডিপ্রেশন হবে। বারবার একই প্ল্যান্টের মধ্যে যদি ক্রস হতে থাকে একই ভ্যারাইটি, তখন কি হবে, তাদের মধ্যে জেনেটিক ডিজিজ আসার চান্স অনেক বেড়ে যায়। যেরকম আমরা জেনেটিক্সে পড়বো এটা, যাদের সেম ফ্যামিলির মধ্যে বিয়ে হয়, মুসলিমদের মধ্যে অনেক দেখা যায়। সেম ফ্যামিলি মানে কি, ওই ধর মাসির ছেলে, পিসির ছেলে, মানে একই পরিবারের মধ্যে জেনারেলি বিয়ে হয়। তো এই ক্ষেত্রে কি হয়, রিসেসিভ জিনগুলো যখন দুটো পাশে চলে আসে তারা এক্সপ্রেস করে যায়, ওই জন্য জেনেটিক ডিসঅর্ডার অনেক বেশি হয়। এই জন্য বিয়ে অনেক দূরে করতে হবে, মানে পরিবারের বাইরে আর কি। অনেক দূরে মানে এরকম হয়, ঠিক আছে? তো এটাতে ক্ষেত্রে কি হয়, একটা জেনেটিক ডিসঅর্ডার আসার চান্স অনেক বেড়ে যায়। ধর দুজন থ্যালাসেমিক রোগ, দুজনই কেরিয়ার, একই পরিবারে দুটো বাচ্চা কেরিয়ার হতেই পারে, এবার দুটো কেরিয়ার মধ্যে বিয়ে হয়ে গেল, তো 50% চান্স ওই বাচ্চার ক্ষেত্রে আবার কি এফেক্টেড হয়ে যাওয়ার চান্স থাকবে।
কিন্তু একটা কেরিয়ার একটা যদি সুস্থ থাকে, জেনারেলি তার বাচ্চা কেরিয়ার হতে পারে, রোগী হবে। তো এগুলো আমরা শিখবো পরে। আচ্ছা, তারপরে মেরিট ডিমেরিটটা নোট করে নিয়েছিস, এটা কিন্তু জানতে হবে। চল এইবার একটু এনসিইআরটি তে আমরা আসি। So what is pollination? Pollination is the mechanism to achieve this object, transfer of pollen grains to the stigma of a speech stem, that is pollination. এই pollination কত ধরনের হয়? একটা অটোগামী বলেছে, in this type of pollination achieved within the same flower. Same flower এর মধ্যে bisexual flower হতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। Same flower but flower must be bisexual. Monosexual flower হলে তো আসবে না, কারণ মনোসেক্সুয়াল প্লাসের মধ্যে সেম ট্রান্সফারই হবে না। মেল থাকলে জ্ঞানতার থাকবে, সে কোথায় স্টিগমা পাবে? ফিমেল হলে তার ক্ষেত্রে কি থাকবে? স্টিগমা রয়েছে, সে পোলেন গ্রেন পাবে কোথা থেকে? কিছু প্ল্যান্ট হয় মনোসিয়াস প্ল্যান্ট হয়, মানে পুরো গাছটাই মেল বা ফিমেল। পেঁপে গাছে দেখা যায়, পেপায়া। হ্যাঁ, কিউকাম্বারে আমার আলাদা হয়, ফুল আলাদা হয়, মানে মেল ফ্লাওয়ার ফিমেল ফ্লাওয়ার আলাদা হয়, বাট সেম প্ল্যান্টে হয়। সেটা কিউকাম্বারে হয়, হরমোনের প্রবলেমে হয়। ইথিলিন হরমোন যদি স্প্রে করে দেওয়া হয় বেড়ে যাবে, আমাদের পড়েছিলাম 11-এ। ঠিক তেমন পেঁপে গাছে দেখা যায় একটা গাছে প্রচুর ফুল হয়, ফল হয় না, কারণ সব মেল ফ্লাওয়ার। সেই ক্ষেত্রে ক্ষেত্রে প্রবলেম আসে। তো অটোগামী জিনিসটা ক্লিয়ার হলো। সো ট্রান্সফার অফ পোলেন গ্রেন ফ্রম অ্যান্থার টু স্টিগমা অফ দ্য সেম ফ্লাওয়ার, সেটাকে আমরা কি বলছি? অটোগামী। অটো মিনস সেল, ওকে? রাস্তার যে অটো চলে সেটাকে আবার কোনো ভাববি না। সো ইন আ নর্মাল ফ্লাওয়ার which opens and exposed to the anther of stigma. আচ্ছা, এইখানে দুটো টার্মিনোলজি দিয়েছে, খুব ইম্পর্টেন্ট টার্মিনোলজি, ভেরি ইম্পর্টেন্ট। একটা চ্যাসমোগ্যামাস, একটা ক্লিস্টোগ্যামাস ফ্লাওয়ার। এইখানে ডায়াগ্রামটা লক্ষ্য কর, দেখ এই যে ফ্লাওয়ারটা দেখতে পাচ্ছিস চ্যাসমোগ্যামাস, একই প্ল্যান্টে দু রকমের ফ্লাওয়ার হতে পারে। একটা চ্যাসমোগ্যামাস, তার মানে কি? এটা ওপেন থাকে, মানে এটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, এটা ওপেন হয়। ওপেন হলে কি চান্স আছে? বাইরে থেকে পোলেন গ্রেন আসার চান্স আছে, গিটনোগামী হওয়ার চান্স আছে। তো যদি এটা সবসময় বন্ধ থাকে, বাইরে থেকে কখনোই পোলেন গ্রেন আসতে পারবে না, যা আছে ভেতরেই পোলেন গ্রেন থাকবে, সেটাই ওখানে ফার্টিলাইজেশন হবে। আর ঠিক নিচে দেখ, এই ফ্লাওয়ার গুলো ক্লিস্টোগ্যামাস ফ্লাওয়ার, এটা ওপেনই করে না। তো যে ফ্লাওয়ার গুলো ওপেন করে না, সেই ফ্লাওয়ার গুলো কি হবে? অলওয়েজ অটোগামী হবে। সো যদি ওকে স্টেটমেন্ট দেওয়া হয় যে ক্লিস্টোগ্যামাস ফ্লাওয়ার অলওয়েজ ফলোস অটোগামী, ট্রু। ক্লিস্টোগ্যামাস ফ্লাওয়ার ফলোস গিটনোগামী, ভুল। কারণ গিটনোগামী হবে না, কারণ তো বাইরে থেকে পোলেন গ্রেন আসতে পারবে না। আমরা একটা কথা বলি যে ডুমুরের ফুল দেখেছিস? এই আগের বছর নিটে কোশ্চেন এসেছিল, ডুমুরের ফুল, ফিগ ফ্রুট, ফল এসছে, কোশ্চেন এসেছিল। তো দেখেছিস কখনো? কোথায় হয়? দেখিস নি কেউ? দেখা যায়ই না। হ্যাঁ, কেন দেখা যায় না? কারণ এই ফ্রুটটার ভেতরেই ফ্লাওয়ার থাকে। ফ্রুট দেখেছিস কখনো? ডুমুর বাড়িতে এসছে, কেটে দেখবি ভেতরে দেখবি ব্ল্যাক কালারের, ব্রাউন কালারের হেয়ার লাইক স্ট্রাকচার আছে, সেইগুলো হচ্ছে ফ্লাওয়ার। এস, এটা নিচে কোশ্চেন এসেছিল, একটু বলে দিই। যে ফিগ ফ্রুটটা ডুমুর, সেটাতে কি হয়? ফুলটা মানে ফলটা ভেতর বাইরে হয়, মানে এন্টেগুমেন্ট আর ওভারিটা বাইরে থাকে, আর ভেতরে ফ্লাওয়ার গুলো হয়, মানে পেটালস গুলো হয়, ফ্লাওয়ার কন্ডিশনে থাকে। এবার সেটাকে খাওয়ার জন্য ছোট 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 ফিগ ওয়াস্প হয়, ছোট ছোট পিঁপড়ের মতো, ওরা ঢুকে পড়ে। এবার ঢুকে পড়ে অনেক খাবার দাবার, বেশ সুন্দর অনেক খাবার পেয়েছি, খেয়ে দিয়ে আনন্দে সেখানে রিপ্রোডাকশন টিপ্রোডাকশন করে বংশবৃদ্ধি করে, হ্যাঁ, সে যখন একটু বেড়ে যায় আর বেরোতে পারে না। সে তো ছোট ফুটো দিয়ে ঢুকেছিল, ফুটো করে হালকা ঢুকে গেছিল, এবার চারদিকে ইন্ট্রুমেন্ট কি হয়েছে, আরো শক্ত শক্ত হয়ে গেছে, আর তো বেরোতে পারে না আর কি। ওই যে ছোটবেলায় আমরা পড়েছিলাম না, চিচিং ফাঁক, ঢুকে পড়েছে বেরোতে রাস্তা জানে না, ঠিক এরকম আর কি। ঢুকে তো পড়েছে, বেরোতে তো পারে না। তার মধ্যে কয়েকজন একটু শক্তিশালী, দু একজন বেরিয়ে যেতে পারে যারা একটু স্ট্রং হয় যারা, কিন্তু ম্যাক্সিমাম ওখানে থেকে 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 মরেই যায়। কারা? ঠিক ওয়াক্স গুলো মরে যায় বলে তাদের ওই যে রেমনেন্ট গুলোর মধ্যে থেকে যায়। এই জন্য অনেক মানুষ আছে যারা যারা তিব্বতের দিকে থাকে, যারা পুরো ভেজিটেরিয়ান, তারা ফিগকে খায় না, তারা ফিগকে নন ভেজ বলেই ট্রিট করে, যেহেতু ওর মধ্যে ইনসেক্টের ডেড বডি থাকে। এবার নিটে যেটা কোশ্চেন দিয়েছিল, ফিগ ফ্রুটটা কি ভেজ না নন ভেজ, এটা দিয়েছিল কোশ্চেন। নিট এনসিইআরটি তে কোথাও লেখা নেই কিন্তু।
সত্যি দিয়েছিল। তো ব্যাপার হচ্ছে আহ এটা একটা কন্ট্রোভার্সি হয়ে গেল, কারণ এটা অলরেডি পাবলিশড আছে, পেপারেও পাবলিশড আছে যে অনেক তিব্বতের দিকে অনেক কাস্ট আছে যারা ফিগ ফ্রুটকে খায় না, তারা ননভেজ বলে ট্রিট করে, কারণ কি ভেতরে ওয়াশ, যেহেতু ডেড বডি গুলো রেমনেন্ট থেকে যায়। বাট বায়োলজিক্যালি এটা কি ভেজ। যেমন আমরা বাড়িতে কি খাই, পেঁয়াজ, ভেজ না নন ভেজ? বাড়িতে সবাই নন ভেজ বলে ট্রিট করে, আদা রসুন টসুন অনেকে, মানে রসুনকে নন ভেজ বলে, ডালে আবার মসুর ডালকে নন ভেজ বলে। আরে সবই ভেজ, বায়োলজিক্যালি যা প্ল্যান্ট থেকে আসছে সব ভেজ। হ্যাঁ, বায়োলজিক্যালি যা আসে সবই ভেজ হওয়া উচিত, মানে এরকম কোশ্চেন এসছে বলেই বলছি। যদি এরকম ধরনের কোনো কোশ্চেন থাকে, কোনটা ভেজ কোনটা নন ভেজ, বুঝলি, এরকম কোশ্চেন দিতেই পারে। যখনই কোনো প্রোডাক্ট দেখবি প্ল্যান্ট থেকে ডেরিভেটিভ হয়েছে, সেটা হয়ে যাবে ভেজ। অ্যানিমাল ডেরিভেটিভ নন ভেজ। ক্লিয়ার হলো? এটা মাথায় রেখে এবার এইভাবেই অ্যান্সারটা ওরা নিয়েছে, প্ল্যান্ট হিসেবে বলে এটা ভেজ বলেছে। কিন্তু এরা তো অনেক কাস্ট আছে যারা নন ভেজ হিসেবে ট্রিট করে, ওই জন্য বল না ডুমুরের ফুল দেখেছো, দেখোনি, কারণ তো ফ্রুটের মধ্যেই থাকে, দেখবিটা কি করে? একমাত্র কেটে যদি খাওয়ার কন্ডিশন কাটা হয় তখন দেখতে পাবে, কিন্তু গাছের হিসেবে দেখতে পাবে না। যাই হোক, তো বলো। এদের হচ্ছে ইনসেক্ট ফলটা খেলে অসুবিধা হয় না মানে? কিছু হয় না, প্রোটিন খা না, চাইনিজটা তো কারশোলা খেয়েই বেঁচে রয়েছে। হ্যাঁ খায় তো, ইয়েস স্যার। আরে তুই কি ভাবিস, প্রচুর দামে বিক্রি হয়, প্রচুর দামে বিক্রি হয় এগুলো শুকিয়ে, ছোট ছোট ছোট। হ্যাঁ, আর ইনসেক্ট খা না, একগুচ্ছ ইনসেক্ট, ইনসেক্টের মধ্যে লট অফ প্রোটিন, এবং এই প্রোটিন খাওয়া শরীরের জন্য ভালো। কফির মধ্যে 10% ককরোচ আছে, ককরোচ, ডেড বডি অফ ককরোচ থাকে, রেমনেন্টস থাকে। হ্যাঁ, অলরেডি পাবলিশ করেছে। তো সুতরাং ওইসব ব্যাপার না, আরামসে খাও। আর না খাওয়ার কি হয়েছে, ইনসেক্টই তো খাচ্ছিস, কিচ্ছু হবে না। আমরা 10 বছর বাগানের মাংস খেয়ে বেঁচে রয়েছি। ম্যাক্সিমাম যে বড় বড় রেস্টুরেন্টে তোর কি মনে হয় যখন কি কোথা থেকে আসে কিভাবে হয় সেসব বড় আলাদা গল্প, সে একদিন আলাদা করে হবে। ঠিক আছে, অলরেডি জেলে গেছিল লোক। যাই হোক, তো তো ইনসেক্ট খেলে কোনো ক্ষতি নেই, খেতে পারিস, শুধু ব্রেনে না ভাবলেই হলো। তোরা যে এত সুন্দর যে চাউমিন খাস রাস্তার ধারে, এগুলো লাফিয়ে লাফিয়ে চাউমিন হচ্ছে, কি আসছে আগুন থেকে, ওই যে আলো জ্বলে, আলো হচ্ছে লাইট ট্র্যাপিং করে ইনসেক্টকে, সুন্দর সুন্দর ইনসেক্ট ওখানে ঢুকছে, টেস্ট বাড়াচ্ছে, আটটা বাট্টা খেয়ে নিচ্ছিস, বুঝতে পারবি না কিছু, আর ওটা না হলে টেস্ট পাবি না। আচ্ছা, তো চ্যাসমোগ্যামাস এন্ড ক্লিস্টোগ্যামাসের জিনিসটা ক্লিয়ার হলো। একটা হচ্ছে ফুলটা ওপেন হয়ে যাবে, তো যার ফুল ওপেন হবে তার গিটনোগামী হওয়ার চান্স আছে বা জেনোগামী হওয়ার চান্স আছে। যার ফুল ওপেনই হবে না, অলওয়েজ অটোগামী ফলো করবে। সো ইন সাচ ফ্লাওয়ার, অ্যান্থার এন্ড স্টিগমা ক্লোজ টু ইচ আদার। এইসব ফ্লাওয়ারের ক্ষেত্রে অ্যান্থার স্টিগমা কি হয়, ক্লোজ টু ইচ আদার, যাতে অটোগামীটা ফলো করতে পারে। আচ্ছা, সো দাস ক্লিস্টোগ্যামাস ফ্লাওয়ার আর ইনভ্যারিয়েবলি অটোগামাস অ্যাজ দেয়ার ইজ নো চান্স অফ ক্রস পলিনেশন। মানে এটা একটা স্টেটমেন্ট বেস কোশ্চেন আসতে পারে, এইটা স্টেটমেন্ট বেস স্টেটমেন্ট কোশ্চেন আসতে পারে, স্টেটমেন্ট 1 দিয়ে দিল যে ক্লিস্টোগ্যামাস ফ্লাওয়ার ইজ ইনভ্যারিয়েবলি অটোগামাস। হুম, সো এটা বোঝা গেল। ক্লিস্টোগ্যামাস ফ্লাওয়ার প্রডিউস অ্যাসিওড সিড সেট ইন দ্য অ্যাবসেন্স অফ পলিনেটার্স। পলিনেটার্স লাগছে না, কারণ কি এটা বন্ধ, বন্ধ বলে ওখানেই পোলেন গ্রেন পড়ছে, ড্রপ হচ্ছে, ওখানেই পলিনেশন হচ্ছে। ক্লিয়ার হলো এইটুকু? হ্যাঁ, এই তো সেই সেই দুটো রইলো, এই যে গাছটা দেখতে পাচ্ছি না, দুটোই দুটোই ফলো করে। আচ্ছা, গিটনোগামিতে কি দাঁড়াচ্ছে, আমরা পড়েছি ট্রান্সফার অফ পোলেন গ্রেন ফ্রম অ্যান্থার টু স্টিগমা অফ অ্যানাদার ফ্লাওয়ার অফ দ্য সেম প্ল্যান্ট, ডিফারেন্ট ফ্লাওয়ার সেম প্ল্যান্ট, তখন হয়ে যাবে গিটনোগামি। ওকে, আর জেনোগামি ট্রান্সফার অফ পোলেন গ্রেন ফ্রম অ্যান্থার টু স্টিগমা অফ ডিফারেন্ট প্ল্যান্ট, সেটা জেনোগামি যা ক্রস পলিনেশন। ছোটবেলায় এইটুকু আমরা পড়েছিলাম, ক্লিয়ার এইটুকু? চলো, এবার এজেন্টস পড়ার আগে আমরা যেটা খুব ইম্পর্টেন্ট সেটা পড়বো, সেটা হচ্ছে এই পার্টটা, এটা খুব ইম্পর্টেন্ট পার্ট, আউটব্রিডিং ডিভাইস, তারপর আমরা এজেন্টস আসবো। দেখ, একটা প্ল্যান যদি বারবার বারবার সেলফ পলিনেশন করে, কি হবে, ইনব্রিডিং ডিপ্রেশন যেটা বলেছি আমরা, ভ্যারাইটি আসবে না, নিউ ক্যারেক্টার আসবে না। সো এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, সেটাতে সে অ্যাডাপটিভ ফিচার্স পাবে না, তো সেগুলো কি হতে পারে, সে গায়েব হয়ে যেতে পারে, ম্যানেজ হয়ে যেতে পারে।
তো নিউ ক্যারেক্টারিস্টিক ফিচার যদি আনতে হয় তাকে কি করতে হবে, এমন এমন স্ট্র্যাটেজি ফলো করতে হবে যে স্ট্র্যাটেজি গুলো ওকে কি করবে, নতুন করে সার্ভাইভ করাতে হেল্প করাবে, তাই তো, চেঞ্জ করাতে হেল্প করাবে। মানে সেলফ পলিনেশনটা অ্যাভয়েড করার জন্য প্ল্যান্ট কি কি প্রসেস ফলো করেছে সেটা আমরা শিখবো। কি হলো, তখন বুঝছি না কেন। মানে সেলফ পলিনেশন অ্যাভয়েড করার জন্য প্ল্যান্ট কি কি প্রসেস ফলো করেছে সেটাই আমরা শিখবো, যাকে আমরা আউটব্রিডিং ডিভাইস হিসেবে শিখছি। চলো এটা ছাড়ো, আমরা লিখি, লিখে লিখে পড়ি। এইখান থেকে কোশ্চেন পাবি কিন্তু, বলে দিলাম। আউটব্রিডিং ডিভাইস থেকে কোশ্চেন পাবি, নিটেও পাবি, স্কুলের পরীক্ষাতেও পাবি, 100% কোশ্চেন পাবি এখান থেকে আউটব্রিডিং ডিভাইস। তার মানে আউটব্রিডিং ডিভাইস কেন করব, টু অ্যাভয়েড ইনব্রিডিং ডিপ্রেশন, টু অ্যাভয়েড সেলফ পলিনেশন। সেলফ পলিনেশন অ্যাভয়েড করার জন্য প্ল্যান্ট কি কি স্ট্র্যাটেজি ফলো করেছে, ঠিক আছে, সেই স্ট্র্যাটেজি গুলো একটা করে আমরা জানবো। আচ্ছা, মোস্ট অফ দ্য প্ল্যান্ট কি হয়, বাইসেক্সুয়াল হয়, তারা মেল এন্ড ফিমেল পার্ট থাকে কমপ্লিট ফ্লাওয়ার হিসেবে। সো তারা জেনারেলি কি ফলো করা উচিত, সেলফ পলিনেশন। কিন্তু সেলফ পলিনেশন করলেই প্রবলেম গুলো আসবে। তো সেলফ পলিনেশন অ্যাভয়েড করার জন্য প্ল্যান্ট কি কি করেছে সেগুলো আমরা একটা দেখবো। ফার্স্ট ওয়ান, হেটেরোস্টাইল, টার্মিনোলজি গুলো একটু নোট করবে। স্টাইল, স্টাইল মানে কি, এখানে মেনলি যে মেল পার্ট এন্ড ফিমেল পার্ট মানে রিপ্রোডাক্টিভ যে পার্টটা, এই লেন্থ মানে এইগুলোকে বলা হচ্ছে, আর এদের লেন্থের কথা বলা হচ্ছে। মানে ধর একটা ফ্লাওয়ার আমি এঁকে দেখাই, ধর এই একটা ফ্লাওয়ার, এই ফ্লাওয়ারে এইটা হচ্ছে গাইনোসিয়াম, বোঝা গেল, আর এইটা হচ্ছে অ্যান্ড্রোসিয়াম। তো এদের লেন্থ অনেক তফাৎ, তাই না, স্টিগমাটা অনেক বাইরে রয়েছে আর অ্যান্থারটা অনেক ভেতরে ছোট্ট একটা জায়গায় রয়েছে। তার মানে এর আর ডিস্টেন্সটা অনেক হয়ে যাচ্ছে। হেটেরো মিন্স কি, ডিফারেন্স। তার মানে এদের লেন্থ ডিফারেন্স, কাদের, যে মেল পার্ট এন্ড ফিমেল পার্টের যে দুটো ডিস্টেন্স অনেকটা বেশি। এটা হলে কি অনেকটা এনশিওর কি করতে পারে, ক্রস পলিনেশন। কারণ এখান থেকে পলগ্রেন যেতে গেলে জেনারেলি কি লাগবে, এজেন্ট লাগবে। তো এজেন্ট, যতটা এজেন্ট ডিপেন্ডেন্ট হবে, সে বাইরে থেকেও পলগ্রেন আসতে পারে। তো এটা একটা প্রসেস, বাট এটা একটা কমপ্লিট প্রসেস নয়, মানে একবারে 100% সিকিউর নয়, এটু বোঝা গেল। কারণ এখান থেকে ইনসেক্ট যেতে পারে তো পলিনেশন করার জন্য, বাট 100% সিকিউর নয়। বাট এটা একটা পদ্ধতি, এটা একটা মেকানিজম প্ল্যান ফলো করে হেটেরোস্টাইলি, যেখানে তাদের অ্যান্ড্রোসিয়াম গাইনোসিয়ামের লেন্থটা ডিফারেন্ট করে দেয়, যার জন্য কি হচ্ছে, তাদের পজিশন ডিফারেন্ট হয়। সো পজিশন ডিফারেন্ট হলে কি হবে, পলিনেশন হওয়ার চান্স কমে গেল, চান্সটাকে রিডিউস করবে। আচ্ছা, আর কি হতে পারে বলতে পারবে, আর কি হতে পারে? একটু আগে আমরা একটা টার্মিনোলজি পড়েছিলাম, প্ল্যান্টের গল্পটা, মেল প্ল্যান্ট ফিমেল প্ল্যান্টের গল্পটা পড়লাম না একটু আগে। যদি হ্যাঁ, রাইট। সো মেল অ্যান্ড ফিমেল প্ল্যান্ট, যদি প্ল্যান্টটাই পুরো মেল হয়ে যায় বা পুরো প্ল্যান্টটাই ফিমেল থাকে, তো অলওয়েজ কি হবে, ডিফারেন্ট প্ল্যান্ট থেকে পলিনেশন আসতে হবে। তখন কি হবে, সেলফ পলিনেশনটাকে অ্যাভয়েড করবে। এটা না, আচ্ছা নোট করো। এক সেকেন্ড, ওটা এলো কিনা দেখি না। হ্যাঁ, এসে গেছে। এই দেখ, এটা এখানে দিয়েছে, ঠিক আছে। হুম, হ্যাঁ, তাহলে হয়তো পুরো প্ল্যানটাই কি হলো, মেল
বা ফিমেল হয়ে গেল, বা এমন হলো যেমন কিউকাম্বার দেখা যায়, কিউকাম্বারে কি দেখা যায় আলাদা আলাদা, তো আলাদা আলাদা হলে কি হবে, জেনারেলি কার উপর ডিপেন্ডেন্ট হবে, পলিনেটের উপরে। তো পলিনেটার তো বাইরে থেকেও নিয়ে আসতে পারে, তো সেই ক্ষেত্রে একটা চান্স অ্যাভয়েড হয়ে গেল। আচ্ছা, আর কি হতে পারে, হতে পারে, দাঁড়াও এটা নোট করে দিই। আচ্ছা, ডাইকোগ্যামি, এটা মেল অর, হুম, সেটা আসবে, দ্যাট ইজ জেনেটিক কম্পাটিবিলিটি, সেটাই সব থেকে সিকিওর। মানে যখনই একই প্ল্যান থেকে কোনো পোলেন গ্রেন আসবে না, তাকে রিজেক্ট করবে, ডিফারেন্ট প্ল্যান বাট সেম স্পিসিস এলে তাকে অ্যাকসেপ্ট করবে। এটা হচ্ছে সব থেকে সিকিওর, 100% সিকিওর, সেফ প্রসেস তাদের জন্য। এখানে কোনো মানে কোনো ফেলিয়ারের চান্সই নেই, কারণ জেনেটিক্যালি সেভাবে তারা ডিজাইন। মানে ডাইকোগ্যামি আরেকটা হচ্ছে, ডাইকোগ্যামিতে কি হয় তুমি জানো, পড়েছো একটু, রিডিং দিয়ে বসতে বলেছিলাম। ডাই মানে দুটো, এই ক্ষেত্রে কি হবে, মেল আর ফিমেল যে পার্টটা রয়েছে না, এটা ডিফারেন্ট টাইমে গ্রো করবে। ধর একটা ফ্লাওয়ার, তার মেল পার্টটা, এটা ধর আমাদের এপ্রিল মাস চলছে, মেল পার্টটা এপ্রিল মাসে গ্রো করলো, মানে অ্যান্থার এপ্রিল মাসে ম্যাচিওর হয়ে গেল। ফিমেল পার্টটা ডেভেলপ করছে জুন মাস বা মে মাসের এন্ডে। তাহলে ফিমেল পার্ট যদি ডেভেলপ না হয়, পোলেন গ্রেন এসেও লাভ নেই। ক্লিয়ার হলো? সো এটা হতে পারে, উল্টো কেসটা হতে পারে, ফিমেল পার্টটা ধর এপ্রিল মাসে গ্রো করে গেল, বাট মেল পার্টটা গিয়ে জুন মাসে গিয়ে গ্রো করছে। তাহলে একটা ফ্লাওয়ারে যদি মেল পার্ট আর ফিমেল পার্ট ডিফারেন্ট টাইমে ম্যাচিওর হয়, তখন কি হবে, সেলফ পলিনেশনটাকে অ্যাভয়েড করা যেতে পারে। এটাকে বলা, এটার মধ্যে দুটো পার্ট, প্রোটন্ড্রি প্রোটোগাইনি, প্রোটন্ড্রি প্রোটোগাইনি। এই প্রোটন্ড্রি অ্যান্ড্রয়েড মানে এটা, অ্যান্ড্রি মানে মেল পার্ট বলা হচ্ছে। সো হোয়েন মেল পার্ট ডেভেলপ ফার্স্ট, দেন দা ফিমেল পার্ট, যখন মেল পার্টটা আগে ডেভেলপ করে যাবে, দেন দা ফিমেল পার্ট, তখন তাকে আমরা কি বলবো, প্রোটন্ড্রি। ইফ দ্য ফিমেল পার্ট ডেভেলপ, দেন মেল পার্ট, তখন কি হবে, ফিমেল ডেভেলপ করবে আগে, সেটা হয়ে যাবে প্রোটোগাইনি। এটা হচ্ছে মেল পার্ট ডেভেলপ ফার্স্ট, এটা হয়ে যাবে কি, প্রোটোগাইনি। সো মেল পার্ট হয়ে গেলে প্রোটন্ড্রি, আর ফিমেল পার্ট হয়ে গেলে প্রোটোগাইনি, আর দুটোই একসাথে আমরা কি বলতে পারি, ডাইকোগ্যামি। ক্লিয়ার হলো? আচ্ছা, এইটাকে, এই যে ডাইসিটাকে ডিক্লাইনিও বলে, ডাইক্লাইন, CLINY, এই টার্মিনোলজিটাও বলা হয়। হুম, সেখানে হচ্ছে বেসিক্যালি ইউনিসেক্সুয়ালিটি যেটা ফলো করে আমি, ইউনিসেক্সুয়ালিটি মানে যেটা তোর মেল পার্ট বা ফিমেল পার্ট, মানে একটা গাছে এটাই থাকবে পুরোটা। আচ্ছা, আর কি হতে পারে, যেটা এখনই বললাম, জেনেটিক ইনকম্প্যাটিবিলিটি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। জেনেটিক ইম্পর্টেবিলিটি কি হবে, এইখানে যদি সেম ফ্লাওয়ার থেকে পোলেন গ্রেন আসে বা সেম প্ল্যান্ট থেকে পোলেন গ্রেন আসে, তাকে রিজেক্ট করে দেবে। ডিফারেন্ট প্ল্যান্ট বাট দ্য সেম স্পিসিস থেকে যখন পোলেন গ্রেন আসবে, তাকে অ্যাকসেপ্ট করবে, তাকে জার্মিনেশন করতে এলাও করবে। মাথায় ঢুকলো? এইটা হচ্ছে সিকিউর প্রসেস, সব থেকে ভালো, কারণ এখানে অ্যাসুরেন্স অনেক বেশি।
আচ্ছা, আর কি হতে পারে? হেটেরোস্টাইলি তো হয়ে গেল, ডাইসিবাটিক্রেমি হয়ে গেল, ডাইকোগ্যামি হয়ে গেল, জেনেটিক ইনকম্পাটিবিলিটি হয়ে গেল। আর একটা হচ্ছে পোলেন প্রিপোটেন্সি। এটা এনসিইআরটি তে নেই, হ্যাঁ, বাট এইটা একটু নোট করে রাখবি, কারণ রিসেন্ট ইয়ার্সে এনটিএ দেখছি তিনটে অপশন পুরো এনসিইআরটি থেকে দিল, 4 নম্বর অপশনটা একটু খুঁজে বাইরে থেকে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, যেরকম এর আগে এসএলই দিয়েছিল অটো ইমিউন ডিজিজে, তো এসএলই কোথাও লেখা নেই, কিন্তু এসএলই একটা অটো ইমিউন ডিজিজ, জাস্ট এই জন্য এই পয়েন্টটা নোট করবে। পোলেন প্রিপোটেন্সি এটা কি? এখানে প্ল্যান্টের ক্ষেত্রে কি হয়, ডিফারেন্ট প্ল্যান্ট, ধর একটা গাছের পোলেন এসছে, সেম প্ল্যান্ট থেকে পোলেন এসছে, ডিফারেন্ট প্ল্যান্ট থেকে পোলেন এসে ল্যান্ড করেছে। ডিফারেন্ট প্ল্যান্ট থেকে যে পোলেনটা এসছে তাকে জার্মিনেশন অনেক ফাস্ট করতে দেবে, যেটা সেম প্ল্যান্ট থেকে এসছে তার জার্মিনেশন প্রসেসটা স্লো হয়ে যায়। মাথায় ঢুকলো কিছু? ডিফারেন্ট প্ল্যান্ট থেকে যে পোলেন গ্রেনটা এসছে তার জার্মিনেশন, মানে পোলেন পিস্টিল ইন্টারাকশন করে যে জার্মিনেশন হবে, পোলেন টিউব ফর্ম হবে, এটা অনেক ফাস্ট হয়ে যাবে। বাট সেম প্ল্যান্টের হলে কি হবে, এটা স্লো হয়ে যাবে। এই ব্যাপারটাকে বলা হয় পোলেন প্রিপোটেন্সি। পোটেন্সিটা বাড়িয়ে দিচ্ছে পোলেনের, যাতে সে তাড়াতাড়ি জার্মিনেট করে যায়। সেটা কাদের ক্ষেত্রে হবে? ফর দ্য ডিফারেন্ট প্ল্যান্ট, বাট সেম স্পিসিস হতে হবে। আর যদি সেম প্ল্যান্ট হয়, তার পোটেন্সিটা কি হবে, কমিয়ে দেয়, যাতে জার্মিনেশন হবে কিন্তু অনেক টাইমের পর। ততক্ষণে ও তো জার্মিনেট করে ফার্টিলাইজেশন কমপ্লিট হয়ে গেছে, তারপর ও জার্মিনেশন করে করবে ওটাকে, ওভিল গুলো তো সব ফার্টাইল হয়ে গেছে, মানে ফার্টিলাইজড হয়ে জাইগোটে কনভার্ট হয়ে গেছে। এবার পোলেন টিউব গিয়ে করবে ওটাই, কিছুই তো খুঁজে পাবে না। মাথায় ঢুকলো? কার? তো লিখে নাও। পোলেন প্রিপোটেন্সিতে লেখো potency of pollen grain bracket germination of pollen grain is the faster for other plant, pollen coming from other plant, pollen coming from other plant, but the same species. কেন? প্ল্যান্ট থেকে আসে ফার্স্ট। হ্যাঁ, সেম প্ল্যান্টে যদি ফার্স্ট হয় তো কি করে সেলফ পলিনেশন আটকাবো? এটুকু বুঝলাম। চলো এই বিষয়টাতে যাই। So outbreeding device NCERT কি বলেছে একটু দেখে নিই আমরা। So majority of flowering plants produce the hermaphrodite flowers. Hermaphrodite মানে both male and female part আছে, that is bisexual condition. And pollen grains are likely to come in contact with the stigma of the same flower. Continue the self pollination result. Inbreeding depression is very important. Inbreeding depression মানে কি, বারবার একই প্ল্যান্টের মধ্যে একই জিনের মধ্যে তোর ক্রসিং ওভার হবে, তো যার জন্য ইনব্রিডিং ডিপ্রেশন আসবে। So flowering plant have developed many devices to discourage the self pollination and to encourage the cross pollination. In some species, the pollen release stigma receptibility are not the synchronized. এটা হচ্ছে এটা কি হবে? তার মানে কি, সিঙ্ক্রোনাইজড হবে না, একসাথেই হবে না, একসাথে হচ্ছে না, তার মানে পোলেন গ্রেন রিলিজ হয়ে গেল অথচ সে ফিমেল পার্ট পাচ্ছে না, মানে একসাথে হচ্ছে না। যদি সাইমেন্টেনিয়াসলি এক দুজনই গ্রো করতো তখনই ফার্টিলাইজেশন হওয়ার এবিলিটি ছিল। তো এটা চলে গেল। either pollen released before the stigma becomes receptive or stigma becomes receptive much before the release the pollen. স্টিগমা আগে রিসেপটিভ হয়ে যেতে পারে বা পোলেন আগে মানে গ্রো করতে পারে। সো পোলেন যদি আগে গ্রো করে তখন কি প্রোটান্ড্রি, আর যদি স্টিগমা গ্রো করে আগে প্রোটোগাইনি। এই দুটো টার্মিনোলজি মাথায় রাখতে হবে, প্রোটান্ড্রি এন্ড প্রোটোগাইনি। Some other species the anther and stigma are placed in at different position, যেটা আমরা বলেছিলাম হেটেরোস্টাইলি। So
that the pollen cannot come to the contact of the stigma of flower. আচ্ছা, এই ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, অলওয়েজ স্টিগমা উপরে থাকতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট, ডায়াগ্রাম বেস্ট কোশ্চেন করে দিতে পারেন। কার ক্ষেত্রে? এই ডায়াগ্রামটা দেখ, এই একটা ফ্লাওয়ার, তো এর এইখানে কি করলাম, এইখানে আমি অ্যান্থার দিয়ে দিলাম, এগুলো কি অ্যান্থার, আর স্টিগমাটা এইখানে আমি রাখলাম, এটা স্টিগমা। ঠিক আছে, দুটো ডিস্টেন্স আছে, কিন্তু অ্যান্থার উপরে রইল, তো অ্যান্থার থেকে তো পোলেন গ্রেন নিচে ড্রপ হয়ে পড়ে যেতেই পারে, বুঝতে পারছো? তো এই ক্ষেত্রে হেটেরোস্টাইলি উল্টো হতে হবে, এই যে স্টিগমাটা অনেক দূরে উপরে থাকবে, অ্যান্থার নিচে থাকবে। তো জেনারেলি অ্যান্থার উপর দিকে পড়তে পারবে না, হাওয়া থাকলে কোনো এজেন্ট থাকলে নিয়ে যেতে পারে, কিন্তু নর্মালি তো আর যেতে পারবে না। তো সেই জন্য অলওয়েজ ফিমেল পার্টটা সুপিরিয়র পার্টে থাকতে হবে, আর অ্যান্থার যেটা থাকবে সেটা ইনফিরিয়র পার্টে থাকবে, নিচের দিকে থাকবে। মাথায় ঢুকলো? ওকে। থার্ড ডিভাইস টু প্রিভেন্ট ইনব্রিডিং, সেলফ ইনকম্পাটিবিলিটি, মানে যেটা জেনেটিক ইনকম্পাটিবিলিটি বলা হচ্ছে। যদি সেম প্ল্যান্টের পোলেন গ্রেন চলে আসে, তাকে কি করবে? রিজেক্ট করে দেবে। ডিফারেন্ট প্ল্যান্ট যদি পোলেন গ্রেন আসে, তাকে কি করবে? অ্যাকসেপ্ট করবে এন্ড তাকে জার্মিনেশনে অ্যালাউ করবে। সো দিস জেনেটিক মেকানিজম and prevent cell pollen from fertilizing the ovule by the inhibiting the pollen germination or pollen tip growth. সেই জার্মিনেশন, পোলেন পিস্টল ইন্টারাকশনটাকেও প্রিভেন্ট করে দেবে। অ্যানাদার ডিভাইস কি? ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ারের গল্পটা, যেটা একটু আগে পড়েছি। In both male and female, flowers are present on the same plant, such as castor and maize. There is monoecious condition. একই প্ল্যান্টে দু রকমের থাকতে পারে। It prevents the autogamy but not ketonogamy, কারণ একই প্ল্যান্টে আছে, তো জেনারেলি কি হবে? ইনসেক্ট দিয়ে ট্রান্সফার হতে পারে, এয়ার দিয়ে ট্রান্সফার হতে পারে। বাট ইন সিভারেল স্পেসিস যেমন প্যাপায়া, মেল আর ফিমেল ফ্লাওয়ার ডিফারেন্ট হয়ে যায়। সো পুরো ফ্লাওয়ার ডিফারেন্ট, প্ল্যান্টও ডিফারেন্ট হয়ে যেতে পারে, মেল প্ল্যান্ট, ফিমেল প্ল্যান্ট। So this condition prevents both autogamy and ketonogamy. এটা অলওয়েজ কি হবে? জেনোগামিটাকে ফলো করবে। এইটুকু বুঝতে পারলাম? এগুলো সব ন্যাচারাল ছিল প্রসেসটা। আর্টিফিশিয়াল করাতে গেলে কি করা যেতে পারে? একটা ইমাস্কিউলেশন। হ্যাঁ, ব্যাগিংটা হচ্ছে এনশিওর করে। ইমাস্কিউলেশনটা কি? ইমাস্কিউলেশন মানে মেল পার্টটা কেটে বাদ দিয়ে দিলাম। তুই একটা কাল্টিভেশন করেছিস, বিঘার পর বিঘার তোর ফুল হয়েছে, সব কি ইমাস্কিউলেশন করা সম্ভব? সম্ভব নয়। সো বেসিক যদি ছোট দুটো গাছের মধ্যে আমি পলিনেশন করাচ্ছি, যেটা মেন্ডেল করেছিল, তো সেই সব ক্ষেত্রে আমরা কি করতে পারি? ইমাস্কিউলেশন করতে পারি। ইমাস্কিউলেশন মানে হচ্ছে মেল পার্টটা কেটে বাদ দিয়ে দেবো, মানে অ্যান্থারটা বাদ দিয়ে দেবো, শুধু কি পড়ে থাকবে? স্টাইল স্টিগমা ওভারি, মানে গাইনোসিয়াম থাকবে। শুধু গাইনোসিয়াম থাকা মানে কি? বাইরে থেকে পোলেন গ্রেন এলেই ফার্টিলাইজেশন হবে, না এলে হবে না। মাথায় ঢুকলো? তো এটা ইমাস্কিউলেশন হতে পারে। আর ব্যাগিং এর কেসটা আলাদা। ব্যাগিং হচ্ছে পলিথিন দিয়ে বেঁধে দেওয়া হয়। প্রথমে ইমাস্কিউলেশন করে দেওয়া হলো, ইমাস্কিউলেশন করে ফার্টিলাইজেশন হয়ে গেল, ফার্টিলাইজেশনের পর ব্যাগিং করে দিতে পারি, যাতে বাইরে থেকে আর কোনো পোলেন গ্রেন না আসে, বা অটোগামীকে এনশিওর করার জন্য ব্যাগিং করতে পারি আমরা। বাইরে থেকে পোলেন গ্রেন এসে আমার যাতে ফার্টিলাইজেশন না করায়, তাই আমি পুরো পলিথিন দিয়ে বেঁধে দেবো, সব ভেতরে যা আছে তাই খেয়ে হবে। তো সেটা একটা আর্টিফিশিয়াল মেথড। তো একটু রিডিং দিয়ে নাও নিজেরা। সো বায়োটিক এজেন্ট, প্রথমে অ্যাবায়োটিক এজেন্ট গুলো কি কি আছে? একটা হচ্ছে ওয়াটার, একটা হচ্ছে, আচ্ছা জল দিয়ে যদি পলিনেশন হয় তখন হচ্ছে হাইড্রোফাইলি ফ্লাওয়ার বা হাইড্রোফিলাস বলা হয়। ঠিক আছে।
আর হাওয়া দিয়ে হলে কি হবে? অ্যানিমোফাইলি। এটা হতে পারে। আর বায়োটিক এজেন্ট অনেকগুলো আছে। বায়োটিক এজেন্ট আমাদের শুধু ইনসেক্টের জন্য যেটা প্রপার্টি গুলো ফ্লাওয়ারে পড়তে হবে। তো ইনসেক্ট হলে কি হবে? ইনসেক্ট না বলে ডাইরেক্ট হানিবি বলে দিল, বলতে পারে। ইনসেক্ট মানে জানিস তো, স্টাডি অফ ইনসেক্ট কি বলা হয়? এন্টোমোলজি। তো এই জন্য এখানে হচ্ছে এন্টেমোফাইলি। এন্টোমোফাইলি হলো। যদি স্নেল দিয়ে হয়, আচ্ছা এর পরের গুলো শুধু নাম জানতে হবে, মানে মোড অফ শুধু নাম, যেরকম এন্টোমোফাইলি বা এন্টোমোফিলাস ফ্লাওয়ার। স্নেল দিয়ে হলে মেলাকো ফাইলি বা মেলাকোফিলাস ফ্লাওয়ার। ঠিক আছে, মোলাস্ক আছে না, মোলাস্ক, সেই জন্য মেলাকো। আচ্ছা, যদি বার্ড দিয়ে হয়, পাখি দিয়েও ট্রান্সফার হতে পারে, অর্নিথোফাইলি। ওকে। যদি এলিফ্যান্ট দিয়ে হয়, না এগুলো সবই তো জু ফাইলি হচ্ছে না। অ্যানিমেল দিয়ে মানে কি, সবই তো অ্যানিমেল, ইনসেক্ট বার্ড এগুলো সব অ্যানিমেল। তো তো সব একসাথে আমরা জু ফাইলি বলি। তো এলিফ্যান্ট দিয়ে হলে কি হবে? দু রকম নাম হতে পারে, প্রোবোসোফাইলি, প্রোবোসোফাইলি লিখে দিচ্ছি, কারণ ওদের প্রোবোসিস থাকে, ত্রাণ। প্রোবোসোফাইলি, বা এটা আরেকটা হয় এলিফোফাইলিও বলা হয়। প্রোবোসোফাইলি বা এলিফোফাইলি। না তোর ভালো দিয়ে হবে না, যদি টার্মিনোলজি প্রোবোসোফাইলি দেয়, কিছু বলার নেই। হ্যাঁ। আচ্ছা, মানুষ দিয়ে হতে পারে হিউম্যান বিং। হিউম্যান কি করে পলিনেশন করাবে? যারা ফলকে পলিনেশন হয়, পলিনেশনের অনেক আগের গল্প এটা। ফলের অনেক আগের গল্প পলিনেশন। যাই হোক, যারা বিভিন্ন ধরনের ট্রাইবস জঙ্গলে থাকে, তারা এক জায়গা থেকে আরেকটা জায়গায় জঙ্গলের মধ্যে দিয়ে চলতে থাকে। তো তাদের বডির মধ্যে যে পোশাক পরে থাকে, সেই পোশাকের মধ্যে আটকে যায় পোলেন গ্রেন গুলো। এভাবে বড় বড় পোলেন গ্রেন ট্রান্সফার হতে পারে ফ্লাওয়ারের মধ্যে। তো তখন কি হিউম্যান হলে অ্যানথ্রোপোফাইলি। হিউম্যান যদি হয় অ্যানথ্রোপোফাইলি। অ্যানথ্রোপোফাইলি হলো। নোট করেছিস? তো এইগুলো হচ্ছে ডিফারেন্ট বায়োটিক এজেন্ট। ওফিওফাইলি ব্যাটের হয়, চিরেপ্টো নয়, কাইরেপ্টো। কাইরেপ্টোফাইলি। হুম, চিটিন যেমন নয় কাইটিন, সেরকম কাইরেপ্টোফাইলি। কাইরেপ্টোফাইলি, কাইরেপ্টেরা গ্রুপ থেকে বিলং করে এরা, তাই কাইরেপ্টোফাইলি। আচ্ছা, আবার একটা যেটা বললে স্নেক, স্নেক দিয়ে হতে পারে ওফিওফাইলি। স্নেক দিয়ে হলে ওফিওফাইলি। কি হয়েছে? না না, প্রতি লাগবে না, এই কটা লাগলেই হবে। জানি তোর ব্রেন অনেক ছোট, এত বেশি মাথায় রাখা যাবে না, এইটুকু রাখলেই হবে। বাট এইখানে আমাদের পড়তে হবে এই ওয়াটার, উইন্ড আর ইনসেক্ট। এই ওয়াটার, উইন্ড, ইনসেক্ট, এই তিনটে হচ্ছে এখানে আমাদের সিলেবাসে আছে, বাকিগুলো সিলেবাসে নেই। বাকিগুলো শুধু টার্মিনোলজি গুলো জানো, ছোট হয়ে গেল ব্যাপারটা। মানে অ্যাবায়োটিক এজেন্ট হিসেবে আমাদের ওয়াটার আর এয়ার, পলিনেশনের জন্য যে ফ্লাওয়ার কিছু স্পেসিফিক ক্যারেক্টার থাকবে সেটা জানতে হবে। এবং 100% কোশ্চেন আসবে, প্রতি বছর কোশ্চেন আসে এখান থেকে। ঠিক আছে, প্রপার্টি গুলো থেকে। আর একটা হচ্ছে ইনসেক্ট, এন্টোমোফাইলি ফ্লাওয়ারের কি প্রপার্টি থাকবে। আচ্ছা, বেসিক প্রপার্টি তোরা নিজেরাই বলতে পারি কি কি হয়, দেখ। প্রথমে ইনসেক্ট দিয়ে আমরা বলি। এন্টোমোফাইলি, এন্টোমো মানে কি? ইনসেক্ট পলিনেটেড। তাহলে ইনসেক্টকে অ্যাট্রাক্ট করার জন্য ফ্লাওয়ারকে কি হতে হবে? কালারফুল হতে হবে, ফ্র্যাগনেন্স থাকতে হবে যাতে অ্যাট্রাক্টেড হয়। আরো খুব ইম্পর্টেন্ট, যে ফ্লাওয়ারের
ফ্র্যাগনেন্স অনেক বেশি, তারা জেনারেলি কালার না হলেও চলে যায়। যেরকম তোরা রজনীগন্ধা ফ্লাওয়ার দেখেছিস, জাসমিন দেখেছিস, এগুলো সব হোয়াইট কালার, কিন্তু ওদের ফ্র্যাগনেন্স প্রচন্ড বেশি। গোলাপ কালারফুল হয় বাট অতটা ফ্র্যাগনেন্স হয় না। হ্যান্ডিক্যাপ যারা হয় না, যার হাত নেই, তার পা দিয়ে মোটামুটি হাত পা দুটো কাজ করে, তাই না? খুব ডেভেলপ করেছে পার্ট গুলো, কারণ একটা পার্ট নেই, বডি সেভাবে ডেভেলপ করেছে। তো দেখ, যে যার পেটালসটা কালারফুল নয়, সে ফ্র্যাগনেন্সটাকে অনেক বেশি ডেভেলপ করেছে। জাসমিন, রজনীগন্ধা যেগুলো, সেগুলো তো মার্কেটে যে ফুল পাওয়া যায় সেখানেও হানিবি ঘুরে বেড়ায়, মানে এতটাই তার ফ্র্যাগনেন্স থাকে। আচ্ছা, আর কি? শুধু তাই নয়, এদের আরো কয়েকটা জিনিস থাকতে হবে। এই যে পোলেন গ্রেন গুলো হবে, এই পোলেন গ্রেন গুলো স্টিকি হতে হবে, যাতে ইনসেক্টের পায়ে গিয়ে আটকে যেতে পারে। আর কি হতে হবে, এদের নেকটার থাকতে হবে। শুধু গন্ধ দিয়ে ডেকে আনলি, আয় আমার ঘরে আয়, খেতে দিবি না, কি করে হবে? খেতেও তো দিতে হবে, ঠিক আছে? সো খাবার দাবারের জন্য নেকটার দিতে হবে। এদের জেনারেলি পেটালস গুলো একটু বড় হয়, যেহেতু ইনসেক্ট এসে ল্যান্ড করবে, ইনসেক্ট বসবে, তার ঘরদোর সাজাবে, খাবার দাবার খাবে, সে এগ লেও করতে পারে। সে সেখানে কিছু নেকটার খেয়ে এগ লে করলো, তাকে তো কিছু রিওয়ার্ড দিতে হবে, নইলে কেন ইনসেক্ট আসবে? সেই জন্য যারা ইনসেক্ট পলিনেটেড ফ্লাওয়ার হয় না, সেই ফ্লাওয়ার গুলো পেটালস একটু সাইজে বড় হয়, কালারফুল হয়, বুঝেছো? মানে এগুলো হচ্ছে বেসিক প্রপার্টি। এদের যে পোলেন গ্রেন হয়, পোলেন কিট থাকে, মানে পোলেন গ্রেন গুলো ব্রিসেল থাকে। মানে এই পোলেন গ্রেন আমরা ছবি এঁকেছিলাম, ধর এইটা পোলেন গ্রেন, তো এই পোলেন গ্রেন স্টিকি যেমন হয়, এর চারদিকে এরকম ব্রিসেল স্ট্রাকচার থাকে, যাকে একসাথে বলা হয় পোলেন কিট। পোলেন কিট, কেআইটি। এই পোলেন কিট থাকার জন্য তারা ইনসেক্টের গায়ে, ইনসেক্টের উইংসে বা লেগস, এগুলোতে গিয়ে অ্যাটাচড হয়ে যেতে পারে। তো ইজিলি তারা একটা ফ্লাওয়ার থেকে আরেকটা ফ্লাওয়ার ট্রান্সফার হতে পারে। তো এগুলো হচ্ছে প্রপার্টি। চলো দেখে নিই একটু। অ্যাবায়োটিক, তার বায়োটিকটা পড়বো আগে, তারপরে অ্যাবায়োটিক আসবে। আচ্ছা ঠিক আছে, এই আগেরটা আগে করে নিই, প্রবলেম হচ্ছে। চল নিজেরা ইনসেক্টটা বার কর। আচ্ছা, এ আর বি একটু শিখে নিই আগে। এ আর বি ইনসেক্ট যেটা বললাম, পরে ইনসেক্টের দিকে যাচ্ছি আমরা। এ আর দিয়ে হলে কি বলেছিলাম? অ্যানিমোফিলাস ফ্লাওয়ার। এ আর দিয়ে হলে কি হতে হবে? পোলেন গ্রেন লাইট হতে হবে, ভারী হলে যেতে পারবে না, এবং বাল্কে অনেক বেশি পোলেন গ্রেন তৈরি হতে হবে। যদি কখনো জঙ্গলে যাস দেখবি, পোলেন একসাথে এত যায় না, পুরো ইয়েলো কালারের স্ট্রাকচার হয়ে যায়, পুরো আকাশটা ইয়েলো ইয়েলো। হ্যাঁ, কারণ লট অফ পোলেন যায় একসাথে, এবং পোলেন গুলো একসাথে বাস্ট হয়, পোলেন যে ম্যাচিওর হয় একসাথে হবে, যাতে একসাথে যেতে পারে। এবং স্টিগমা গুলো একসাথে হবে, এক জায়গায় থাকবে, ফেদারি লাইক স্ট্রাকচার হবে, এক জায়গায় থাকবে, যাতে অনেকগুলো পোলেন এসে এক জায়গায় ল্যান্ড করতে পারে। কটন দেখে থাকবি, রাস্তায় দেখতে পাবি, ওই সরু সরু ফেদার লাইক স্ট্রাকচার আছে, উড়ে 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 পড়ে থাকে। এদের একটু ফেদারি স্ট্রাকচারও থাকে, আর স্টিগমা গুলো ফেদারি হয়, যাতে এরা একটু হাওয়ায় ভাসতে ভাসতে যেতে পারে। এই দেখ, সো পলিনেশন বাই উইন্ড ইজ মোর কমন অ্যামং অ্যাবায়োটিক পলিন। আচ্ছা, পলিনেশন যাদের হয়, এই যে এদের কাদের, রাইস, উইন্ড, এগুলোর ক্ষেত্রে সব এই উইন্ড দিয়েই হবে। হুম, উইন্ড পলিনেশন অলসো রিকোয়ার্স দ্যাট দ্য পোলেন গ্রেন আর লাইট। এই প্রপার্টি গুলো খুব ইম্পর্টেন্ট। লাইট ওয়েট হতে হবে, ভারী হলে যাবে না। ওকে, নন স্টিকি। স্টিকি কোথায় লাগবে? এন্টোমোফিলাস ফ্লাওয়ারে, যাতে ইনসেক্টের পায়ে অ্যাটাচড হয়ে যেতে পারে। এখানে নন স্টিকি হতে হবে, হাওয়ায় ভাসবে। স্টিকি হলে তো অনেকগুলো একসঙ্গে আটকে যাবে, ভারী হয়ে যাবে, নিচে যাবে। So that they can transport it in wind currents. So they often possess oil exposed stamen. স্ট্যামেন গুলো কি হবে? অয়েল এক্সপোজ হতে হয়, যাতে বাস্ট করলে একসাথে পোলেন গ্রেন যেতে পারে। ঠিক আছে, ক্লাস্টার, একসাথে
উইন্ড কারেন্ট সে এক ক্লাস্টার হিসেবে যেতে পারে। তো লার্জ অফেন ফেদারি স্টিগমা হতে হবে, স্টিগমা গুলো লার্জ হবে আর ফেদারি হবে, যাতে অনেকগুলো পোলেন গ্রেন আসছে তাকে অ্যাটাচ করে ধরে রাখতে পারে, দেন সেখানে পলিনেশনটা কমপ্লিট করা। তাহলে এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো কি হবে, লাইট হবে, নন স্টিকি হবে, এগুলো যে স্টিগমা গুলো ফেদারি হয়, আর তোর স্ট্যামেন গুলো ওয়েল এক্সপোজড হবে। আচ্ছা, আর একটা জিনিস, এর কালার লাগে না, এর ফ্র্যাগনেন্স লাগে না, এগুলো নেগেটিভ ক্যারেক্টার, এইগুলো আবার লিখতে যাস না, এগুলো প্রপার্টি মধ্যে ধরবো না। তুই রিলায়েন্সের বাড়ির ছেলে নোস, তাহলে সেটা তোর প্রপার্টি নয়, এটাও একটা ঘুরিয়ে প্রপার্টি, নেগেটিভ প্রপার্টি। হ্যাঁ, আম্বানির ছেলে নোস, তাহলে তো সেটা প্রপার্টি নয়। ঠিক আছে, নেই অনেক কিছু বলা যায়, তো নেইটাকে প্রপার্টি হিসেবে লিখবে না স্কুলের খাতায়। যদি তোমাকে প্রপার্টি দেয় তুমি তো লিখতেই পারো, এদের ফ্র্যাগনেন্স নেই, এদের পেটালস এ কালার্স নেই, হ্যাঁ এইসব নেই 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 নেই। নেই নেই করে কি আছে সেটা লেখ, এক লাইন তুমি লিখে দিতে পারো, এত কিছুর পরেও দে হ্যাভ নো, এই এক লাইনে এটা বলে দিল, তুমি দুটোই জানো, বাট সেইটাকে হাইলাইট করে নম্বর পেতে যেও না, পাবেও না। হ্যাঁ, সো দে ইজিলি ট্র্যাপ এয়ারবর্ন grains. আচ্ছা, wind pollinated flowers often have the single ovule in each ovary and numerous flower packed into the inflorescence. এই দেখেছি যে অনেকগুলো দেখতে পাচ্ছিস ফেদারি লাইক স্ট্রাকচার, নিউমারাস এক জায়গায় প্যাকড করে থাকে। এর সিগনিফিকেন্সটা কি এক জায়গায় প্যাক করে থাকা? ধর একটা গাছে আহ, অনেকগুলোই স্টিগমা আছে, কিন্তু ছড়িয়ে 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 আছে। তো এয়ার ধর একটা জায়গায় পাস করছে, সে তো মিস করে যেতে পারে, কিন্তু এক জায়গায় যদি প্যাক করে থাকে, হ্যাঁ, আমার ধর 50 জন দাঁড়িয়েছি, 50 জনে দুটো করে হাত, 100টা হাত দাঁড়িয়ে রয়েছে, কয়েকটা হাত তো কিছু কিছু ধরে ফেলবে রাস্তায় যাচ্ছে, কিন্তু এদিক ওদিক গেলে কি হবে, ধরতে পারবে নাকি? এরকমই ব্যাপার আছে, এই জন্য দুর্গার 10টা হাত রাখা রয়েছে কিছু লড়ার জন্য, দুটো হাত কেউ করতে কিছু পারেনি। তো এই জিনিসটা বুঝতে পারলে। ঘাসের ক্ষেত্রে তুই দেখতে পাবি কমন ইন গ্রাসেস, তো এটা জেনারেলি কোশ্চেন আসে গ্রাস মনোকটদের ক্ষেত্রে, মনোকটদের ক্ষেত্রে জেনারেলি কি হয়, এটাই হয় উইন্ড পলিনেট। আচ্ছা, আর একটা খুব ইন্টারেস্টিং যেটা খুব কোশ্চেন আসে, সেটা হচ্ছে জলে থাকে কিন্তু হাইড্রোফিলাস নয়, এরকম 3টে প্ল্যান্ট আছে, একটা ওয়াটার লিলি, ওয়াটার হাইসিন, আর একটা লোটাস। কারণ জলের অনেক উপরে ফুলগুলো থাকে, এরা ইদার উইন্ড বা ইনসেক্ট দিয়ে হতে পারে, কিন্তু থাকে জলে। ওয়াটার হাইসিন নাম শুনে ওয়াটার হাইসিন মানে জলেই থাকে, তার মানে আমি কি করে দেবো, হাইড্রোফাইলি করে দেবো না, কারণ ও জলের উপরেই থাকে, জল থেকে উপরের দিকে থাকে, তো জল থেকে উপরের দিকে থাকে বলে আর এখানেই গুলিয়ে যায়। সো ওয়াটার হাইসিন, সেকেন্ড হচ্ছে কি ওয়াটার লিলি, আর লোটাস, এগুলো সব ইনসেক্ট অর উইন্ড পলিনেটেড হয়, ওয়াটার পলিনেটেড হয় না, হাইড্রোফিলাস হয় না। মাথায় ঢুকলো? ঠিক আছে, এর পরের পার্টটা পড়ছি, একটু 5 মিনিট গ্যাপ দিচ্ছি, অনেকে শুরু হচ্ছে, একটু হাঁটাচলা করে নে। তো এয়ার দিয়ে হলে কি কি প্রপার্টি ক্লিয়ার হলো, লাইট ওয়েট হতে হবে, আর কি হতে হবে, ফেদারি স্টিগমা হতে হবে, অ্যান্থার গুলো ক্লিয়ার ভিজিবল অ্যান্থার হবে, আর কি হতে হবে, নন স্টিকি হতে হবে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে এদের যেটা নেগেটিভ, যদি পার্টটা ধরি, সেটা কি? হ্যাঁ, তো তার মানে হচ্ছে খুব তোর কালার লাগছে না, প্রেগনেন্সির দরকার নেই, আর এখানে কিন্তু পোলেন গ্রেন অনেক বেশি তৈরি হতে হবে, অ্যামাউন্ট অফ পোলেন গ্রেন অনেক বেশি হতে হবে। ঠিক আছে। আচ্ছা, অ্যাসারশন রিজনিং এখান থেকে কোশ্চেন আসতে পারে যে কেন ফেদারি স্টিগমা থাকে, অ্যাসারশন দিয়ে দিল টু ক্যাপচার দা পোলেন গ্রেন, আসতে পারে, মানে যেহেতু উইন্ড দিয়ে আসছে, হ্যাঁ, অ্যামাউন্ট অফ পোলেন গ্রেন একসাথে যদি বেশি রিসিভ করতে পারে আর কি, এটা দিতে পারে। ওকে, সো ওয়াটার দিয়ে যদি ট্রান্সপোর্ট হয় তখন তাকে আমরা কি বলবো, হাইড্রোফিলাস। জলে দু রকমের, ধর এই জল, কিছু প্ল্যান্ট হয় কি আন্ডার ওয়াটার হতে,
আবার কিছু প্ল্যান্ট আন্ডার ওয়াটার হলেও তার সারফেসে চলে যায় ফ্লাওয়ার গুলো। ফ্লাওয়ার গুলো কোথায় রয়েছে? সারফেস। মানে ওয়াটারের সারফেসে কিছু ফ্লাওয়ার থাকে, আবার কিছু ফ্লাওয়ার থাকে কি আন্ডার ওয়াটার, জলের নিচে থাকে। আবার কিছু গাছের ফ্লাওয়ার কি উপরে উঠে গেছে, রাইট, থাকছে জলে, কিন্তু ফ্লাওয়ারটা রয়েছে অ্যাবভ দ্য ওয়াটার সারফেস লেভেল। আবার কয়েকজনের কি আছে ওয়াটার সারফেসের মধ্যেই রয়েছে, আবার কয়েকজনের হচ্ছে আন্ডার ওয়াটার। যারা জলের উপরে ফ্লাওয়ার গুলো উঠে গেল, পাতা থাকুক সারফেসে কোনো প্রবলেম নেই, বাট ফ্লাওয়ার জলের উপরে চলে গেছে, তখন কি হবে? ইদার অ্যানিমোফিলাস বা এন্টোমোফিলাস, তারা কখনো হাইড্রোফিলাস ফলো করবে না। ক্লিয়ার? এবার যাদের সারফেসে আছে তখন তাদেরকে আমরা কি বলতে পারি? এপি। এপি মানে হচ্ছে সারফেসে, এবং এপিডার্মিস পড়েছি আমরা। সো এপি মানে সারফেসে যে ফ্লাওয়ার গুলো আছে। আর একটা হচ্ছে হাইপো। হাইপো এখানে নিচে, মানে আন্ডার ওয়াটার যে প্ল্যান্ট গুলো হচ্ছে সেগুলো হচ্ছে হাইপো হাইড্রোফিলাস ফ্লাওয়ার, যেটা সারফেসে হচ্ছে সেটা হচ্ছে এপি হাইড্রোফিলাস ফ্লাওয়ার। ঠিক আছে? তার মানে এটা কি হবে? হাইপো হাইড্রোফিলাস বা হাইড্রোফাইলি। আর এটা কি হবে? এপি হাইড্রোফাইলি। ওকে, এখানে এক্সাম্পল যেটা খুব দিয়েছে সেটা হচ্ছে ভ্যালিসনারিয়া জাস্ট। আচ্ছা, ভ্যালিসনারিয়াটা কি হবে? ভ্যালিসনারিয়ান হাইড্রিলা which is grow in fresh water and several main sea grasses. আচ্ছা, তো হাইড্রিলাটা কি? হাইড্রিলা জলের নিচে থাকে। হাইড্রিলা তোরা ছোটবেলায় এক্সপেরিমেন্ট করেছিস না? অক্সিজেন, ওই যে বিকারের মধ্যে হাইড্রিলা বসানো থাকে, সানলাইট ছোট্ট ছোট্ট করে এয়ার বাবল ঘন্টায় 2 ঘন্টায় দুটো একটা করে বেরোয়, দেখেছিস? তার মানে জলের নিচে থাকে। তো হাইড্রিলা জলের নিচে থাকছে, ভ্যালিসনারিয়া কি হবে? সার্ভিসে যাবে। আর জস্টেরা নিচে থাকে। তো ভ্যালিসনারিয়া হবে সারফেসে মানে এপি, আর জস্টেরা কি হবে? হাইপো। আর হাইড্রিলা হাইপো। ওকে, হাইড্রিলারও কিন্তু হাইপো হবে। তো এটা হচ্ছে টাইপস অফ হাইড্রোফিলাস ফ্লাওয়ার হয়ে গেল। প্রপার্টি কি? হার্টেরটা তো হাইড্রোফিলাস ছিল। কোনটা? হার্টের থেকে তোমার হাইড্রোফিলাস হয়ে না, pollination by water is quite rare in flowering plant, limited about 30 genera। এখান থেকে কোশ্চেন টুইস্ট হতে পারে, এই সেন্টেন্সটাই ঘুরিয়ে দিল, 30 স্পিসিস বলে দেন, আলাদা হবে। অনেকগুলো স্পিসিস নিয়ে একটা জেনারেল হতে পারে। সো মোস্টলি মনোকটের মধ্যে এগুলো দেখতে পাই। As against this, you'd recall the water is a regular mode of transport for the male gametes among the lower plant groups. আমরা পড়েছিলাম ব্রায়োফাইট, পড়েছিলাম না? জল ছাড়া ব্রায়োফাইট পলিনেশন মানে স্পোর ট্রান্সফার হয় না, তার জন্য ব্রায়োফাইটকে আমরা কি বলেছিলাম? অ্যামফিবিয়ান, অ্যামফিবিয়া। থ্যালোফাইটের ক্ষেত্রে কি ছিল? পুরো জলেই তো ছিল, তাই না? সো ওয়াটার দরকার পড়ে মোস্ট অফ দ্য গ্রুপের ক্ষেত্রে। এখানেও পলেন গ্রেন ট্রান্সফার হওয়ার জন্য জল লাগছে, তার মানে এটা কিসের প্রপার্টি ক্যারি করছে? অ্যানসেস্ট্রাল প্রপার্টি ক্যারি করছে, তাই না? অ্যানসেস্ট্রাল প্রপার্টি মানে কি? অ্যামফিবিয়া অ্যানসেস্ট্রাল প্রপার্টি কি? ফিশের ক্যারেক্টার, মানে আগের যে ক্যারেক্টার গুলো নিয়ে আসছে, ফাইলোজেনেটিক ক্যারেক্টার গুলো নিয়ে আসছে। আর নতুন ক্যারেক্টার গুলো হচ্ছে টেরেস্ট্রিয়াল ক্যারেক্টার। তো সাজেস অ্যালগি, ব্রায়োফাইটস, টেরিডোফাইটস, এদের ক্যারেক্টার গুলো এই হাইড্রোফিলাস ফ্লাওয়ার ক্যারি করছে। ওকে, সো দেখো, it is believed that particularly for some bryophytes, pteridophytes, that their distribution is limited because need to water for the transport of male gametes. এই জন্য তুই যখন ডেজার্টে চলে যাবি, যেখানে জলের ক্রাইসিস আছে, এগুলো তুই পাবি না। জল যেখানে আছে সেগুলো পাওয়ার চান্স আছে। তো সাম এক্সাম্পল অফ ওয়াটার পলিনেটেড প্ল্যান্টস ভ্যালিসনারিয়া, হাইড্রিলা, জোস্টেরা এসব রয়েছে।
So not all aquatic plants use the water pollinations. In majority of aquatic plants such as water hyacinth, water lily, এখানে লোটাসের কথা বলেনি, ঠিক আছে, flowers immersed above the level of water and pollinated by insect or wind. ঠিক আছে, ওয়াটার লিলি বা ওয়াটার হাইসিন্থ এগুলো উপরের দিকে থাকে এবং সেগুলো হচ্ছে উইন্ড বা এয়ার দিয়ে, মানে এয়ার বা ইনসেক্ট দিয়ে পলিনেশন হয়, as in most of the land plants. So Vallisneria female flower reach the surface of water. এই ফিমেল পার্টটা সারফেসে চলে আসছে through the long stalk, and the male flower pollen grains are released on the surface of water. So Vallisneria surface water surface হয় বলে একে আমরা কি বলতে পারি, এপিহাইড্রোফিলাস। So they carried the passive by the water currents. এটা খুব ইম্পর্টেন্ট, প্যাসিভ আর অ্যাক্টিভ। আচ্ছা, মাছ জলে প্যাসিভলি হয় নাকি অ্যাক্টিভলি ভাসে? অ্যাক্টিভলি। ডিপেন্ড করে সব মাছ তো নয়। কোন মাছ প্যাসিভলি ভাসে। আরে ভাই, মরে গেলে তুই তো ভূত, তোর কোনো অস্তিত্ব নেই। লিভিং কন্ডিশনে মাছ আবার প্যাসিভলি কেন? লিভিং কন্ডিশন অলওয়েজ অ্যাক্টিভ, এই জন্য মাছকে বলা হয় নেকটন। ফিশের আরেকটা টার্মিনোলজি নেকটন। আবার প্ল্যাংটন হলে প্যাসিভলি হয়, প্ল্যাংটন নাম শুনে থাকবি, প্ল্যাংটন নাম শুনে, জু প্ল্যাংটন, ফাইটো প্ল্যাংটন, ক্লাস 10-এই তো ছিল না? ফাইটো প্ল্যাংটন হচ্ছে প্রোডিউসার, ছিল না? হ্যাঁ, তো প্ল্যাংটন মানে কি, যারা প্যাসিভলি ভাসে। জু হলে অ্যানিমেল, আর যদি ফাইটো হয় সেটা হচ্ছে প্ল্যান্ট। সো প্যাসিভলি যে ফ্লোট করছে, জল যেদিকে যাচ্ছে সে সেদিকে চলে যাচ্ছে, তাকে বলা হয় প্ল্যাংটন। আর যে অ্যাক্টিভলি ফ্লোটিং করে সেটা নেকটন। সো ফিশ ইজ আ কাইন্ড অফ নেকটন। আর এখানে যে পোলেন গ্রেন গুলো কি হচ্ছে, প্যাসিভলি, কারণ এর তো কোনো মানে মুভ করার অ্যাপেন্ডেজই নেই, ক্যাপাবিলিটি, জল যেদিকে যাচ্ছে সে সেদিকে ফ্লো করে যাবে, বুঝেছো? এই জন্য দেখবি যেখানে স্ট্যাগনেন্ট ওয়াটার হয় সেই সব জায়গায় ম্যাক্সিমাম প্ল্যান্ট গুলো গ্রো করে যায়। লেক চারদিক থেকে ঘেরা রয়েছে, এখানে ইউট্রোফিকেশনের চান্স বেড়ে যায়, প্রচুর আন্ডার ওয়াটার গাছ হয়ে যায়, কিন্তু সেইটা রিভারে চলে যায়, ফ্লোটিং, জল চলছে। সেই সব জায়গায় এত গাছ ফাছ হয় না। কেন হয় না? কারণ সে তো ফ্লো করছেই। সব যদি কোনো কারণে পোলেনও যায়, সে তো ভেসে ভেসে পোলেন গন চলে যাবে, বুঝেছো? কিন্তু লেকে হচ্ছে ওয়াটার কারেন্ট আছে, হালকা কারেন্ট আছে, সেটা হচ্ছে উপরে যেটুকু হাওয়ার জন্য হয় সেইটুকু ওয়াটার কারেন্ট। তো some of them eventually reach the female flower and the stigma. To another group of water pollinated, যেমন seagrass, the female flower remains submerged, water and pollen released inside the water. তখন সেটার নাম হয়ে যাচ্ছে তোর হাইড্রোফিলাস। তো এই কথাগুলো এখানে লেখা রয়েছে। এইবার আমরা চলে যাব অ্যানিমেলস। অ্যানিমেলস মানে হচ্ছে বায়োটিক এজেন্টে চলে যাব, বুঝছো? অ্যানিমেলস এর মধ্যে মেজরিটি কারা? বি, বাটারফ্লাইজ, ফ্লাইজ, বিটলস, ওয়ার্মস, এগুলো সব কি? অ্যান্টস পর্যন্ত, মথস পর্যন্ত, ইনসেক্ট চলে আসবে, তারপরে পাখি আলাদা। তো ইনসেক্ট দিয়েই মেজরিটি কেসে কি হয়, পলিনেশন হয়। এই জন্য এটাকে এন্টোমোফাইলি ফ্লাওয়ার বলা হয়। তো এদের ক্যারেক্টার গুলো অলরেডি আগে আমরা বলেছি, কি কি হতে হবে? প্রেগনেন্স থাকতে হবে, কালারফুল হতে হবে, পেটালস এর সাইজ বড় হতে হবে, নেকটার থাকতে হবে, স্টিকি হতে হবে, পোলেন কিট থাকতে হবে। পোলেন কিট মানে ব্রিসেলস লাইক স্ট্রাকচার পোলেনে থাকবে, এন্ড স্টিকি স্ট্রাকচার থাকবে যাতে ইনসেক্টের গায়ে আটকে যেতে পারে। বলো। স্টিকিনেসটা ওদের মিউসিলেজের মতো স্ট্রাকচার থাকে, আর এই নেকটারে সেগুলো পাওয়া যায়। ওই জন্য কি স্টিকিনেসটা প্রোভাইড করে, যদি না হতো সেটা অ্যাটাচড হতো না, পড়ে যেত। নেকটারটা হচ্ছে প্ল্যান্টের এক কাইন্ড অফ প্রোটিন, প্ল্যান্ট প্রোটিন, ওর মধ্যে কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে, মিক্সচার, সুগার, সেকেন্ডারি মেটাবোলাইট, ওগুলো সব সুগার, প্রোটিন, এইগুলো মানে বেসিক্যালি ইজ আ কাইন্ড অফ স্যাপ, ফ্লোয়েম স্যাপ, জাইলেম। ওইগুলো স্টোর করে, সুগার গুলো জোর ওখানে থাকে, ওই জন্য সুইট হয়। এবং ওগুলো ওরা, যে কোনো অ্যানিমেলের বেসিক কম্পোনেন্ট কি দরকার? প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, বাঁচার জন্য। তো ওরা যে নেকটার কালেকশন করে ওটাই খায়। নেকটারটা প্রডিউস করবে প্ল্যান্ট, ওটাই তো ট্রান্সপোর্ট হবে ফ্লাওয়ারে। আলাদা কোনো, হ্যাঁ, নেকটার গ্ল্যান্ড থাকে, সেখানে স্টোর হয়, এবং সেখানে
ফ্লাওয়ার ইজ আ মডিফাইড লিভ Apical nerves. লিভ এন্ড শুটের পার্টটাই, তো সেখানেও কিন্তু হালকা ইয়ে হয়, কি বলে, ফটোসিনথেসিস, হবে। হ্যাঁ প্রোডাকশন হয়। ফ্লাওয়ারের পেটালসে Calyx-এর, ক্যালিক্সে হবে, গ্রিন কালার আছে, হতে পারে পেটালসে হয় হালকা, সেই petals-এ হয়। পেটালসে হালকা হবে যখন গ্রিনিশ কালার থাকবে। ক্রোমোপ্লাস্ট আছে না, ক্রোমোপ্লাস্ট কিন্তু ফটোসিনথেসিসে হেল্পও করে, কারণ তুই জ্যান্থোফিল ক্যারোটিনয়েড এগুলো কি, কিন্তু পিগমেন্ট, সেগুলো তো ফটোসিনথেসিস করায়। আর ক্রোমোপ্লাস্ট কালারফুল হয়, সেখানে স্টোর করে, মানে লিউকোপ্লাস্টে স্টোর করে, আর এগুলো কালারটাকে চেঞ্জ, মানে গ্রিন নয় অরেঞ্জ ইয়েলো এই কালার গুলো প্রোভাইড করে, সেটা ফটোসিনথেসিস হয়। দেখবি প্রচুর গাছ পাওয়া যায় যাদের পাতাগুলো ডিফারেন্ট কালার, সেগুলো তো ফটোসিনথেসিস করছে। মানে ওই region গুলো ওখানে ক্লোরোফিল আছে, ক্লোরোফিল এ সব জায়গায় লাগবে। একটু reactions হবে। হ্যাঁ, মানে ও এনার্জি গুলোকে ট্রান্সফার করে ক্লোরোফিল একে দেবে, নইলে ফটোসিনথেসিস হবে না। এবার এদের অ্যামাউন্টটা বেশি বলে কালারটা আমরা এরকম দেখতে পাই, ডেনসিটির উপর ডিপেন্ড করে, ওই জন্য কালারটা অরেঞ্জ হয়েছে বা ইয়েলো হয়েছে দেখতে। মানে petals এর statement এর petals এর যে photosynthesis হয় এটা through the bond. পেটালসে মানে ডাইরেক্টলি বলতে পারবো না হয়, বাট স্মল অ্যামাউন্ট অফ ফটোসিনথেসিস ক্যারি করতে পারে। Through the bond. ট্রু বলবো না, কারণ এর যে ডেনসিটিটা কার ক্ষেত্রে, মানে পেটালসের যে জ্যান্থোফিল ক্যারোটিনয়েড ডেনসিটি অনেক বেশি, দেন তা ক্লোরোফিলে এমন খুব কম থাকে। ইম্যাচিওর কন্ডিশনে তারা করতে পারে, But কিন্তু যখন ম্যাচিওর হয়ে যায় তখন আর সেটা হারিয়ে যায়, হতে পারে। flower is like through the host. হ্যাঁ, না ফ্লাওয়ার হলে হবে না, Yeah, calyx flower আরে পার্ট, ছোট্ট পার্ট। হয় না হয় বললে তো ফুল হ্যাঁ, যদি ফ্লাওয়ার বলে ছোট পার্ট, ক্যালিক্স বলাটা অনেক পারফেক্ট, ক্যালিক্স বলাটা অনেক পারফেক্ট, কারণ গ্রিন কালারের হয়। আর ব্যাটস আর কমন পলিনেটিং এজেন্ট, ব্যাটস হলে কি কাইরোটোফিলাস, স্নেল হলে কি বলেছিলাম আমরা। So among the animals, insect or particularly bees are the dominant biotic pollinators. Even larger animals such as lemurs, tree dwelling হয়, arboreal, তোরা নাম শুনে থাকবি। বটম ডুয়েলার কারা হয়, যারা গ্রাউন্ড ফ্লোরে মুভ করে, মানে পুকুরের গ্রাউন্ডে থাকে, বটম ডুয়েলিং অর্গানিজম। কারা হয়, আবার কেউ হয় ফসরিয়াল মানে গর্তের মধ্যে থাকে, যারা সাপ, র্যাট গর্ত করে থাকে, তাকে ফসরিয়াল বলা হয়। আবার যারা গাছে থাকে, হ্যাঁ, তাদের আর্বোরিয়াল, ট্রি ডুয়েলিং, রোডেন্টস। কারণ কি, একটা গাছ থেকে একটা গাছে যাচ্ছে, স্কুইরাল দিয়ে ফটোসিনথেসিস হতে পারে। ইভেন রেপটাইলস, এই দেখো গেকো, লিজার্ডস, গার্ডেন লিজার্ডস, এগুলো দিয়ে ফটোসিনথেসিস হতে পারে। সরি, হ্যাঁ পলিনেশন have also been reported is the pollinators in some species, ঠিক আছে। তো এইগুলো হলো এক্সাম্পল দিয়েছে, এক্সাম্পল গুলো একটু ছোট্ট করে জেনে নিতে হবে। সো মেজরিটি অফ ইনসেক্ট পলিনেটেড ফ্লাওয়ার্স আর লার্জ হবে, কেন লার্জ হবে বলেছি, ইনসেক্ট যাতে ল্যান্ড করতে পারে। ইভেন মোস্ট অফ দ্য ইনসেক্ট রিওয়ার্ড দিচ্ছে, মানে কি, অনেক বেশি বড় পেটালস হলে কি হবে, সে সেখানে ল্যান্ড করে সে এগ লেইং করতে পারবে, এগ লেইং করলে রিওয়ার্ড পাবে কি, সেখান থেকে এগ থেকে, ওদের তো জেনারেলি ইনসেক্টদের কি হয়, মেটামরফোসিস হয়, এগ থেকে লার্ভা থেকে আবার একটা স্টেপ যায়। তো মেটামরফোসিসের জন্য একটা এরিয়া দরকার, আর এটা খুব ভালো জায়গা, এখান থেকে খাবার পাচ্ছে, এখানে গ্রো হচ্ছে। বুঝতে পারছি লোকে শহরে কেন চলে এসছে গ্রাম থেকে, শহরে পপুলেশন অনেক বেশি দেন ভিলেজ, কেন, কারণ এখানে ইনকামের সোর্স হচ্ছে, খাওয়ার দাওয়ার আছে, তাই সবাই এদিকে চলে আসছে। ঠিক তেমন পেটালসেও পাশেই তো নেকটার আছে, পাশেই খাবার দাবার আছে, কয়েকটা নয় পলিনেশন খেয়ে ফেলবে, ওরা খাক না, কিন্তু পলিনেশন তো করে দেবে। কালারফুল কেন হয়, অ্যাট্রাক্ট করার জন্য। এই যে ছোট ছোট টার্মিনোলজি গুলো দেওয়া তো রয়েছে, কিন্তু কেন হয় এই কোশ্চেন গুলো একটু মাথায় হিট করাবে সবসময়, কারণ অ্যাসোসিয়েশন রিজনিং যখন দেবে পারবে না। কালারফুল কেন হবে, অ্যাট্রাকশনের জন্য। ফ্র্যাগনেন্স কেন থাকবে, অ্যাট্রাকশনের জন্য। রিজন, নেকটার কেন, শুধু অ্যাট্রাক্ট করলাম, খাবার দিলাম না, সে পালিয়ে যাবে, সে তাকে একটু বসতে দিতে হবে, সে খাবার পাবে, নেকটার টেকটার পাচ্ছে, তার মানে এইবার সে কি করবে, ফুড কালেকশন করছে, দেন পলিনেশনের জন্য সে রেডি, পলিন ভরবে।
So when the flowers are small, numbers of flowers are clustered into the inflorescence make conspicuous. যদি স্মল হয়, যদি ফ্লাওয়ার গুলো ছোট হয়, তখন কি হবে? হ্যাঁ, ইনফ্লোরেসেন্স গুলো একসাথে হতে হবে যাতে ওরা পলিনেশন গুলো পরপর পরপর করতে পারে। দেখে থাকবে রাস্তার ধারে অনেক পার্থেনিয়াম গাছ, ওরা দেখেছিস না যায় না, পার্থেনিয়ামের ফুলগুলো ছোট ছোট একসাথে অনেকগুলো ধরে। তো ও কি করে, একটা জায়গা থেকে উঠে আর একটা জায়গায় যায়, একটা জায়গায় উঠে বাটারফ্লাই বা বি গুলো দেখবি একটা থেকে উঠে আরেকটা, কারণ পাশাপাশি হয়, একসাথে হয়, যেহেতু ছোট ছোট, বসার জায়গা কম, এইখানে বসলে একটু খাবার খেলে আবার একটু পাশে যাচ্ছে, তার সঙ্গে কি পলিনেশন হয়ে যাচ্ছে, গিটনোগামি তো হচ্ছেই, আর ক্রস পলিনেশনও হয়ে যাচ্ছে। So flowers pollinated by the flies, beetles, is a foul orders to attract them the animals. To sustain animal visits, the flower have to provide reward. এটা ইম্পর্টেন্ট, ফ্লাওয়ার কে কিছু রিওয়ার্ড প্রোভাইড করতে হবে। কি? হ্যাঁ, তো ওই তো ওই কালার এন্ড, হ্যাঁ, আরে ওটা পুরো রেড, ডিপ রেড কালার হয়ে যাবে, না ও অ্যাট্রাকশনে চলে আসে, আর একটা হালকা স্মেল থাকে, ও চলে আসে বসে পড়ে, তখন আস্তে আস্তে হ্যাঁ, তো ওদের জন্য ওটা অ্যাট্রাক্ট, হ্যাঁ, কার যার যেমন পছন্দ, কেউ বিরিয়ানি খায়, হ্যাঁ, কেউ হয়তো অন্য কিছু খাবে, তো যার যেটা পছন্দ, ভেজ খাবে, তো তার সেটা পছন্দ, তারা চলে আসে। আচ্ছা, এই ইনসেক্ট যে প্ল্যান গুলো ক্যাপচার করে, সেগুলো কি ফটোসিনথেসিস করে? করে। নাইট্রোজেন, শুধু প্রোটিন নয়, নাইট্রোজেন ইজ মেইন ইম্পর্টেন্ট, কারণ নাইট্রোজেন ডাইরেক্টলি প্ল্যান্টস ক্যাপচার করতে পারে না। ওই নাইট্রোজেনের ডেফিসিয়েন্সিটাকে ইয়ে করার জন্য ওরা এইসব প্রসেস করেছে, বুঝলি? তোদের জীবনে এরকম অনেক ভেনাস ফ্লাই ট্র্যাপ এইসব আসবে, কালার দেখাবে, রং দেখাবে, ছুটে গেলেই মানে গল্প শেষ। হ্যাঁ, ওটাই বলছি। তো দ্যাট বডি, এই দেখ, so that the body of animals gets coating the pollen grain which are generally sticky animal pollinated flowers হতে হবে। এবং পোলেন কিট কি যদি কোশ্চেন আসে, এটা জানতে হবে। পোলেন কিট হচ্ছে স্টিকিনেস এন্ড যে ব্রিসেলস গুলো থাকছে, এটা পোলেন কিট বলা হয়। when the animals carrying the pollen on its body come to contact the stigma, it brings about pollination. তো এইটুকু বোঝা গেল পলিনেশনের গল্পটা। নিজের একবার টুক করে রিডিং দিয়ে দাও। এই যে এইখানে দেখে, এই যে লার্ভা মথ কামস টু এগ, এখানে একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি, কমপ্লিট করে লাইফ সাইকেল, দেখেছিস? একবার রিডিং দিয়ে নাও, বলো। দেখো, ডাবল ফার্টিলাইজেশনে কি হয়, কাদের হয়, প্রথম হচ্ছে কাদের হয়, অ্যাঞ্জিওস্পার্ম, জিমনোস্পার্মের নয়, অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে আমরা কি হবে, ডাবল ফার্টিলাইজেশন। তো ডাবল ফার্টিলাইজেশনে ফার্স্ট অফ অল কি হবে, পোলেন ট্রান্সফার হতে হবে, পলিনেশন হতে হবে, তাই তো? একটা ছবি আঁকি আমরা, আমি যে ফ্লাওয়ারটা আঁকছি, এখান থেকে কোশ্চেন করবো এখন। এই ডায়াগ্রামটা ড্র করবি।
এটা অর্থোট্রোপাস। কেন? স্ট্রেট লাইন এসে রয়েছে, ফানিকেল, সালাজা, অ্যান্টিপোডাল সেল পুরো। এটা কি? এটা কোন এন্ড? এই এন্ডটা মাইক্রোপাইল। তো এইটুকু আমরা আগের দিনেই শিখেছি, তাই তো? আজকে এখানে পলিনেশন কি করে হচ্ছে, পলিনেশন শিখলাম, দেন ফার্টিলাইজেশনটা কি করে হবে সেটা শিখবো। চলো, ডায়াগ্রাম কমপ্লিট করেছো এইটুকু? চলো এদিকে দেখো, দেখো ভালো করে শেখো, দেন পরে নোট করবো। সো ফার্স্ট অফ অল, পোলেন গ্রেন আসবে। পোলেন গ্রেন এজেন্ট দিয়ে আসতে পারে বা সেলফ পলিনেশন, মানে অটোগামী হতে পারে। পোলেন গ্রেন কোথায় ল্যান্ড করবে? স্টিগমা। তো পোলেন গ্রেন এলো পলিনেশনের জন্য। ফার্স্ট কাজটা কি হবে প্ল্যান্টার? কম্পাটিবিলিটি টেস্ট করবে, যে এটা ঠিকঠাক কিনা, যেরকম তোদের কম্পাটিবিলিটি টেস্ট হবে নিট পরীক্ষা দিয়ে, যোগ্য কিনা পরীক্ষার জন্য, মানে ডাক্তার হওয়ার জন্য। তো এদেরও এখন টেস্ট হবে, বুঝলি রুদ্রাক্ষী? পরীক্ষা নেবে এভরিওয়্যার। তো টেস্ট নেওয়ার পরে যারা দেখবে যে না এটা সেম স্পিসিস, ঠিক আছে, তখন তাকে অ্যালাউ করবে জার্মিনেশনের জন্য। এইটা আমি একটু বড় করে এখানে পাশে আঁকছি। এর মধ্যে কি ছিল আমরা দেখেছিলাম? জেনারেটিভ সেল আর ভেজিটেটিভ সেল। যদি এটা 2 সেল স্টেজ হয় তবে এরকম, আর 3 সেল স্টেজ হলে কি হবে? দুটো মেল গেমেট অলরেডি চলে এসেছে। এর চারদিকে কি লেয়ার ছিল? এক্সাইন। তো এইখান থেকে, এই ভেজিটেটিভ সেল থেকে কি বেরোবে? পোলেন টিউব ফর্ম। পোলেন পিস্টল ইন্টারাকশন, যখনই পোলেন ল্যান্ড করবে ফার্স্ট রেকগনিশন হবে। রেকগনিশন হলে দেখলো যে না সেম স্পিসিস, তখন এই যে পোলেন টিউব, মানে সরি পোলেন গ্রেন, এই চারদিকটা কি হবে? ময়েশ্চারাইজ প্রোভাইড করে ওটাকে কি করবে? হালকা একটু ভিজিয়ে রাখবে। ময়েশ্চারাইজেশন না থাকলে এই পোলেন টিউবটা ফর্ম করতে পারবে না। দেন পোলেন টিউব জেনারেট হবে। এই পোলেন টিউব কোথা থেকে আসবে? থ্রু রিলিজ করবে জাম্পোর, কিন্তু আসবে ভেজিটেটিভ সেল থেকে। আর এই ভেজিটেটিভ সেলস এর মধ্যে জেনারেটিভ সেলটা থাকে। জেনারেটিভ সেল ডিভাইড করবে দুটো মেল গ্যামেট, কি দিয়ে? মাইটোসিস। কারণ এটা তো এন, এটা তো এন, তাই তো? তার মানে এ এরকম দুটো মেল গ্যামেট তৈরি করবে মাইটোসিস করে। এই মেল গ্যামেট দুটো কার মধ্যে থাকবে? পোলেন টিউবের মধ্যে থাকবে। মেল গ্যামেট দুটো কার মধ্যে থাকবে? পোলেন টিউবের মধ্যে থাকবে। এই মেল গ্যামেট দুটো কার মধ্যে থাকবে? পোলেন টিউবের মধ্যে। তার মানে যখনই স্টিগমার মধ্যে এটা পড়লো, ধর 5টা আমার পোলেন গ্রেন পড়েছে, 5টাই জার্মিনেট করলো, তো পোলেন টিউব কটা হবে? 5টাই হবে। 5, কিন্তু স্যার, নামে নিচে স্যার হ্যাঁ স্যার, একটা পেয়ার 50টা সিট আছে। তো 50টা সিট মানে কি? 50টা মেল গ্যামেট, মানে 50 ইন্টু দুটো, 200টা, সরি 100টা, 100টা মেল গ্যামেট এসেছিল, তো থাকতে হবে। আচ্ছা, ম্যাঙ্গো হলে কি হবে? একটা। সুতরাং আমার এখানে একটা পোলেন যাবে, বাকিগুলো কি হবে? আর পোলেন টিউব মুভ করলেও পৌঁছতে পারবে না, তার আগে একটাই ফার্টিলাইজ করে নেবে। আর তারপরে গেলেও কোনো লাভ নেই। এটা আমরা একটু আগে শিখছিলাম, একটা ছিল না, কি ছিল? পোটেন্সি নিয়ে গল্প ছিল, প্রি পোটেন্সির গল্প ছিল, মানে যে আগে যাবে সেই তো ফাটাই দেবে, মিউজিক্যাল চেয়ারের মতো। তো এইভাবে কি হবে? পোলেন টিউব সামনের দিকে এগোবে, তাই তো? এই যে পোলেন টিউবটা স্টাইল ধরে সামনের দিকে এগোচ্ছে, এইটা হচ্ছে কেমিক্যাল অ্যাট্রাকশন, দ্যাট ইজ কেমোটাক্সিস। এইটা হচ্ছে কেমিক্যাল অ্যাট্রাকশনের জন্য কোন দিকে এগোবে? টুয়ার্ডস দা এমব্রায়োসাকের দিকে যাচ্ছে। এইবার এমব্রায়োসাকের কাছে এটা যেহেতু অর্থোট্রোপাস, অর্থোট্রোপাসটা কি হচ্ছে? ডাইরেক্টলি চালাচাল লেন দিয়ে ঢুকতে পারে। কিন্তু আমরা
বলেছি কি 80 থেকে 82% কেসে কি হয়, অ্যানাট্রোপাস হয়, উল্টো কেস থাকে। এই জন্য ম্যাক্সিমাম কেসে দেখতে পাই মাইক্রোপাইল এন্ড দিয়ে ঢুকছে। কে ঢোকে? পোলেন টিউব। সো পোলেন টিউব ইদার চালাজাল এন্ড দিয়ে ঢুকতে পারে। যদি চালাজাল এন্ড দিয়ে পোলেন টিউব যায় তখন তাকে বলবো চালাজোগ্যামি। যদি পোলেন টিউব এন্টার করে থ্রু দ্য চালাজাল এন্ড, ইফ দ্য পোলেন টিউব এন্ট্রি মানে এন্টার থ্রু দ্য চালাজাল এন্ড, দিস ইজ নন এজ দ্য চালাজোগ্যামি। যদি পোলেন টিউব এই মাইক্রোপাইল দিয়ে এন্টার করে তখন কি বলবো? পোরোগ্যামি। মাইক্রোপাইল হলে কি হবে? পোরোগ্যামি। মাইক্রোপাইল। চালাজাল এন্ড দিয়ে হলে কি হবে? চালাজোগ্যামি। আচ্ছা, আদার দেন দিস টু পার্ট, মানে এই সাইড দিয়ে ঢুকে গেল, ইন্টুগুমেন্ট দিয়ে ঢুকতে পারে, তখন তাকে বলে মেসোগ্যামি। মেসোগ্যামি। মেসোগ্যামি কখন বলবো? যখন হচ্ছে ইন্টেগুমেন্ট। হ্যাঁ স্যার, কোনো টেনশন, কারণ ওর মধ্যে বিশাল বড় খেলার মাঠ নেই, ছোট্ট একটা মাইক্রোস্কোপিক জায়গা। আচ্ছা, তো জেনারেলি এই তিনটে দিয়ে বলে কোনটা সব থেকে বেশি হয়? পোরোগ্যামি। হোয়াই? বিকজ 80 to 82% কেস হচ্ছে কি অ্যানাট্রোপাস। অ্যাসেশন রিজনিং হয়ে গেল এটা। কেন পোরোগ্যামি ম্যাক্সিমাম হচ্ছে? কারণ ম্যাক্সিমাম হচ্ছে অ্যানাট্রোপাস। মাথায় ঢুকলো? তার মানে প্রথমে পোলেন পিস্টল ইন্টারাকশনের ফার্স্টে কি হলো? পোলেন গ্রেন ল্যান্ড করবে। পোলেন গ্রেন ল্যান্ড করে কি হবে? প্রথমে কম্প্যাটিবিলিটি টেস্ট হবে, যদি পাস করে যায় দেন জার্মিনেশন স্টার্ট হবে। ভেজিটেটিভ সেল থেকে পোলেন টিউব তৈরি হবে, জেনেটিভ সেল থেকে মাইটোসিস করে দুটো মেল গ্যামেট হ্যাপ্লয়েড। এভরি পোলেন টিউব কন্টেন টু মেল গ্যামেট। এই মেল গ্যামেটটা নিয়ে পোলেন টিউবটা কোন দিকে নামবে? টুয়ার্ডস দ্য এমব্রায়ো স্যাক। যদি চালাজাল এন্ড দিয়ে ঢুকে পড়ে তখন বলবো চালাজোগামী। যদি মাইক্রোপাইল দিয়ে ঢোকে তখন কি বলবো? পুরোগামী। আদার দেন দিস টু পার্ট, মেসোগামী। বুঝলি? মাসি কিন্তু নেই, শুধু মেসোই আছে এখানে। তো ঢুকলো, তো ঢোকার পর কি হবে? এবার মোস্টলি কোথাও কোনটা বলেছি আমরা? পুরোগামী। এই জায়গাটায় চলে আয়। এইখানে কি ছিল? ফিলিফর্ম অ্যাপারেটাস ছিল না? আমরা পড়েছি ফিলিফর্ম অ্যাপারেটাসের কাজ কি ছিল? পোলেন টিউবটা গাইড করে দেবে এন্ড একটা ময়েশ্চার প্রোভাইড করবে যাতে পোলেন টিউবটা ভেঙে যায়, ফেটে যায়। পোলেন টিউব না ফাটলে মেল গ্যামেট তো রিলিজ হবে না। সো রাপচার অফ পোলেন টিউব বা বাস্ট অফ পোলেন টিউব করে। যেই পোলেন টিউব বাস্ট হবে তখন দুটো মেল গ্যামেট রিলিজ হয়ে যাবে কার মধ্যে? এমব্রায়ো স্যাকের মধ্যে। এই দুটো মেল গ্যামেটের মধ্যে একটা মেল গ্যামেট যেটা কিনা হ্যাপ্লয়েড, এগ সেলের সাথে এগের সাথে ফার্টিলাইজ করবে, দেন কি তৈরি করবে? জাইগোট, যেটা ডিপ্লয়েড হয়ে গেল। আর একটা মেল গ্যামেট, অ্যানাদার মেল গ্যামেট কার সাথে ফিউজ করবে? উপরে কে রয়েছে? পোলার নিউক্লিয়াই রয়েছে সেন্ট্রাল সেলে। তার মানে এখানে হচ্ছে পোলার নিউক্লিয়াই, যেটা কি ছিল 2n, তখন সেটা কি হবে? এন্ডোস্পার্ম। এর নাম হবে পেন, প্রাইমারি এন্ডোস্পার্মিক নিউক্লিয়াস। প্রাইমারি এন্ডোস্পার্মিক নিউক্লিয়াস যেটা কি হবে? 3n তৈরি করবে, কারণ 2n প্লাস n কি হলো? 3n। ট্রিপ্লয়েড হয়ে গেল। মাথায় ঢুকলো? দুবার ফার্টিলাইজেশন হয় বলে, 2 টাইমস ফার্টিলাইজেশন হচ্ছে, এই জন্য পুরো প্রসেসটাকে আমরা কি বলতে পারি? ডাবল ফার্টিলাইজেশন। বুঝলে? এন্ড তিনটে গ্যামেট সেখানে ইনভলভ আছে। দুটো, একটা কি মেল গ্যামেট, একটা কি এগ, আর একটা পোলার নিউক্লিয়ার গল্প, ট্রিপল ফিউশন বলছি। আফটার ফার্টিলাইজেশন, আচ্ছা বাকিগুলোর কাজ কি? এই যে অ্যান্টিপোডাল সেল, ও কেন আছে? হ্যাঁ, ওটা জানা আছে। যদি চালাজাল এন্ড দিয়ে ঢোকে, যদি পোলেন টিউব চালাজাল এন্ড দিয়ে ঢোকে তখন ওটাকে গাইড করছে কে? অ্যান্টিপোডাল সেল। যদি পোলেন টিউবটা মাইক্রোপাইল দিয়ে আসে তাকে গাইড করছিল কে?
ফিল্ম অ্যাপারেটাস গাইড করছিল, প্যারালালি সাইনার্জিডস হেল্প করছিল। ইন্টিগুমেন্ট দিয়ে এলে তো কেউ নেই গাইড করা, ডাইরেক্টলি ওখানে ওপেন হবে। চালাজাল এন্ড দিয়ে যদি এন্ট্রি করে তখন তাকে গাইড করবে কে? অ্যান্টিপোডাল সেল। চালাজাল এন্ড দিয়ে যদি আসে গাইড করে দেবে, মানে কি মেল গ্যামেটটাকে পৌঁছে দেওয়ার হেল্প করবে। আর যদি মাইক্রোপাইলার এন্ড দিয়ে যায় তখন হচ্ছে তোর ফিল্ম অ্যাপারেটাস হেল্প করছে এন্ড সিনার্জিডসও হেল্প করে। আফটার ফার্টিলাইজেশন এগুলো সব গায়েব হয়ে যায়, শুধুমাত্র এই যে জাইগোট আছে তৈরি হলো, যে জাইগোটটা ইন ফিউচার কি হবে? এমব্রায়োতে কনভার্ট হবে, যেটা আমরা নেক্সট দিন পড়বো, এমব্রায়োজেনেসিস। আর এন্ডোস্পার্মটা নারিশমেন্ট প্রোভাইড করবে, নিউট্রিশন। প্রথমে এন্ডোস্পার্ম ডিভিশন স্টার্ট হয়ে যাবে, তারপরে এমব্রায়ো। প্রথমে এমব্রায়ো নয় কিন্তু, জাইগোট হবে, এন্ডোস্পার্ম তৈরি হলো, মানে এন্ডোস্পার্মিক নিউক্লিয়াস তৈরি হয়ে থেকে গেল। এবার এন্ডোস্পার্মিক প্রথমে নিউট্রিশন বাড়াতে হবে, খাবার না পেলে বাড়বো না, এরকম একটা ব্যাপার, খাবার দিতে হবে। ওই জন্য প্রথমে এন্ডোস্পার্ম ফর্ম হবে, তারপরে এমব্রায়ো ফর্ম হবে। মাথায় ঢুকলো? দুবার ফার্টিলাইজেশন হয় বলে এটাকে আমরা কি বলি? ডাবল ফার্টিলাইজেশন। চলো এনসিটি খুলে ডাবল ফার্টিলাইজেশন টুক করে পড়ে ফেলো, কি বলো?